সন্ধ্যার একটু পর এবং রাতের শুরুতে ২২২তম পর্ব নিয়ে আজকে হাজির হয়েছি উদ্যান লিটল ম্যাগাজিনের পরিকল্পনায় অনলাইন টেলিভিশন উদ্যানের একদম সম্পূর্ণ নতুন একটি পর্ব নিয়ে। আজকের পর্ব শিরোনাম করেছি আমরা কবির সাথে কবিতার সাথে পর্ব ১ এবং আজকের পর্বটি একটি ইংরেজি টাইটেল আমরা দিয়েছি ওয়াকিং উইথ পয়েট উইথ হিজ পয়েম। এবং সবচেয়ে মজার বিষয় হলো আজকের পর্বটি আমরা এমন দুজন ব্যক্তিকে দিয়ে শুরু করছি যাদেরকে আশির দশকের কান্ডারি বলা হচ্ছে বাংলা কবিতায়। আমরা আজকে বাংলাদেশ থেকে আমন্ত্রণ জানিয়েছি আশির দশকের প্রখ্যাত কবি শাহীন রেজাকে। ঠিক পাশাপাশি আমরা ভারতের কলকাতা থেকে আমন্ত্রণ জানিয়েছি আশির দশকের উপমার জাদুকর কবি সৌমিত বসুকে। দুজনে আমরা ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু আজকে যে আমাদের যে পর্বটি, এই পর্বটির একটি অংশে লেখা রয়েছে সওয়াল জবাব পর্ব, অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব। আজকে লড়াই হবে। অনুজ হিসাবে আমি তাদেরকে আক্রমণাত্মক কিছু প্রশ্ন করব এবং ওনারা অগ্রজ হিসাবে স্নেহের হাত বাড়িয়ে দিয়ে কতটা ধৈর্য সহকারে সে উত্তরগুলো দেয় তাহাই রেকর্ড থাকবে ২০ বছর পরে যারা এই অনুষ্ঠান দেখতে আসবে, ১০ বছর পরে যারা দেখতে আসবে, তাদের জন্য এক ধরনের অনুপ্রেরণা হবে বলে আমরা বিশ্বাস করি। কারণ আমরা জানি আগামীর পৃথিবী হবে নেটের পৃথিবী। অনলাইন দুনিয়াতে বই পুস্তক থেকে শুরু করে সবকিছু চলে যাচ্ছে। মানুষ এখন বই পড়ে মোবাইলের ভিতরে, অর্থাৎ তার যে বই কিনে যে পড়ার যে অভ্যাসটা, এটি ক্রমশ হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। কারণ পৃথিবীতে বিপ্লব ঘটে গেছে, শিল্পের বিপ্লব ঘটে গেছে, সেখানে আইটি বিপ্লব ঘটেছে, সেটি হলো প্রযুক্তির বিপ্লব। টেকনোলজিতে যে যত বেশি এগিয়ে গিয়েছে সে তত বেশি এখন দুনিয়াতে সাফল্যের দুয়ারে কড়া নাড়ছেন। দেখুন, এখন যারা এআই টেকনোলজি সম্বন্ধে ধারণা রাখছেন তারা ইচ্ছা করলেই অনেক ভালো ভালো কাজ করে ফেলছেন। যেমন আমি যদি কবি শাহীন রেজা বা কবি সৌমিত বসুর কোনো কবিতা আমি যদি এআইটা ভালো জানি, আমি যদি বলি যে এআই আমাকে এই দুজন প্রখ্যাত কবির দুটি কবিতা অনুবাদ করে দাও, ও কিন্তু উইদিন এ সেকেন্ড সে কিন্তু আমাকে অনুবাদ করে দিচ্ছে। অর্থাৎ আমি যদি বলি যে স্প্যানিশ ভাষায় অনুবাদ করে দাও, তাও সে করে দিচ্ছে। এই যে প্রযুক্তি যে জায়গায় দাঁড়িয়ে আছি, সেখান থেকে আমি আমন্ত্রণ জানাচ্ছি কবির সাথে কবিতার সাথে একটি পর্ব আমরা শুরু করছি, যেখানে আমন্ত্রণ জানিয়েছি আজকের বাংলাদেশ থেকে কবি শাহীন রেজাকে। শাহীন রেজা কবি, আপনাকে অত্যন্ত ধন্যবাদ আমন্ত্রণ গ্রহণ করার জন্য। আপনি অনেক ব্যস্ত, আপনার অনেক ব্যস্ততা শিডিউল রয়েছে, তারপরেও আপনি এসেছেন, আপনার জন্য ধন্যবাদ। আর কবি সৌমিত বসু দাদা, যিনি এই উদ্যান প্ল্যাটফর্ম ৫ বছর আগে যেদিন শুরু হয়েছিল, তখনও আমরা এই দুই বন্ধুকে দিয়ে শুরু করেছিলাম সেই সময়টি। আজকেও আমরা একটু একটু পর্ব শুরু করছি। যথারীতি আমি বাংলাদেশ থেকে শুরু করছি আজকের পর্বটি। আর কথা না বাড়িয়ে আমি কবি শাহীন রেজার প্রতি প্রথম প্রশ্নটি রাখছি, আপনি লেখালেখির জগতে কিভাবে এলেন? আসলে লেখালেখির জগতে আসার মূল সূত্রটা হয়েছে আমার বাবা। আমার বাবা শৈশবে আমি যখন ছোট্ট থেকে আস্তে আস্তে বেড়ে উঠছি, তখন আমার উনি খুব ভালো আবৃত্তি করতেন। আমার বাসায় বিভিন্ন বই ছিল, অধিকাংশই কবিতার বই, এবং আব্বা খুব ভালো আবৃত্তি করতেন। এই আবৃত্তি শুনতে শুনতেই আমার কবিতার প্রতি ভালোবাসার জন্ম। আরেকটা জিনিস, সেটা হলো স্কুলে এই আব্বাই আমাকে নিয়ে, আমি যখন 1 এ ভর্তি হই, প্রতি বছর স্কুলে যে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা হতো, সেখানে কবিতা পাঠে প্রতিবারই আমি প্রথম হতাম। আর এটার পিছনে ছিল আমার আব্বার অবদান। এইভাবে পড়তে পড়তে একদিন লিখতে চলে আসা। আমার কবিতায় আসার শুরুটা যদি বলি, আমার বাবার হাত ধরে, আমার বাবাকে ভালোবেসে, আমার সেই মৃত আব্বার আহ, একান্ত অনুপ্রেরণায়, উৎসাহে কবিতায় প্রবেশ। ধন্যবাদ কবি শাহীন রেজা, আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে বলছি। আমরা জানলাম এবং এটি রেকর্ড হয়ে গেল যে আপনি কবিতার হাতে খড়ি আপনার বাবার হাত ধরে। ঠিক একই প্রশ্ন আমি করতে চাচ্ছি আজকে পশ্চিমবঙ্গের এই সময় ৮০ দশকের গুরুত্বপূর্ণ কবি সৌমিত বসুকে। দাদা, আপনি লেখালেখি জগতে কিভাবে এলেন? প্রথমেই উদ্যান টিভিকে ধন্যবাদ জানাই আমন্ত্রণ করার জন্য নয়, ধন্যবাদ জানাই যে শাহিনের সাথে আমাকে আমন্ত্রণ করেছে, আমার প্রিয়তম বন্ধুর সাথে। এবং দ্বিতীয়,
একটা এপিসোড তারা আমাদের দিয়ে শুরু করার কথা ভেবেছে, এই ভাবনার কাছে আমাদের দুজনেরই কুর্নিশ। তৌফিক আমাদের ছোট ভাই, কিন্তু ছোট ভাই যে এতখানি অনিরপেক্ষ, ছোট ভাই যে এতখানি স্বজন পোষণ করে, আজকে কিন্তু এটাও রেকর্ড হয়ে যাচ্ছে। এত এত লোক থাকতে দুদেশে ওরা আমাদের দুজনকে ডেকেছে। যাই হোক, আহ, আসলে গান পড়ে কেউ গান ভালোবাসে না কোনোদিনই। গান পড়ে, রবীন্দ্রনাথ ঠাকুর পড়ে লোকে গান পছন্দ করেছে এমন যেমন হয় না, তেমনি একেবারে কবিতা বইয়ে পড়ে লোক কবিতা প্রেমিক হয়ে উঠেছে এটাও হয় না। কবিতা শুনে মানুষ কবিতার প্রতি আগ্রহ বোধ করে, আগ্রহী হয়ে ওঠে। আমিও অনেকটা ওই শাহিনের মতোই নানান আবৃত্তি প্রতিযোগিতায় গিয়ে, এইসব জায়গায় গিয়ে আহ, কবিতার প্রতি আমার অনুরাগ তৈরি হয়, এবং তার পেছনে আমার মা। কিন্তু মানুষ একটা ডিসিশন নেয়, সে কখন কবিতার জগতে প্রবেশ করেছে মানে যে জগতে সে ঢুকেছে সেখান থেকে সে আজীবন আর বেরোবে না। এইটা হয়েছে, আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে ফরচুনেটলি আমার শিক্ষক ছিলেন কবি শামসুল হক, 60 দশকের অন্যতম প্রধান কবি। তো আমি চোখের সামনে একজন জ্যান্ত কবিকে দেখতাম, কি তার ব্যক্তিত্ব! আমি একটা কবিকে দেখতাম, তিনি হেঁটে গেলে আহ, লেখাপড়ার সঙ্গে সম্পৃক্ত নয় মানুষও চুপ করে যায়, তিনি পাস করে গেলে তারপর কথা বলে। তখন থেকে আমার ভেতর একটা এই ভাবনা তৈরি হতে থাকে, এই কবিতার জগতেই শুধুমাত্র এতখানি সম্ভ্রম পাওয়া যায় পৃথিবীতে। এবং শামসুল হকের হাত ধরেই অনেকটা কবিতার মধ্যে আমি প্রবেশ করি। আর পেছনে ছিল আমার পরিবার, সাংস্কৃতিক পরিবার, সবসময় কবিতা গান এসব চর্চা থাকতো। কিন্তু শামসুল হকই আমার কবিতায় প্রবেশের, কবিতা ভাবনার ভেতর ঢোকার মূল কাণ্ডারি। তৌফিক। অসংখ্য ধন্যবাদ দাদা অমিত বসু। আপনি চমৎকার করে বলছিলেন যে আপনার প্রথম অনুপ্রেরণা হচ্ছেন আপনার মা এবং তারপরে কবি শামসুল হক, যার মাধ্যমে আপনি কবিতার জগতে এলেন। এবং এখানে ঠিক এইরকমই আরেকটি প্রশ্ন আমি রাখতে চাচ্ছি কবি শাহিন রেজাকে আজকে। দীর্ঘ লেখার জীবনে অনুপ্রেরণা কে এবং কেন? দীর্ঘ লেখার পিছনে অনুপ্রেরণা যদি বলি, বিভিন্ন কবির লেখা আমাকে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে। আমার কিছু কাছের মানুষ আছে, কিছু বন্ধু, কিছু স্বজন, কিছু অগ্রজ। আমি স্কুল জীবনে আমার কিছু বন্ধু ছিল। আমি যখন ক্লাসে কবিতা আবৃত্তি করে করে ফার্স্ট হতাম, তখন ওরা আমাকে উৎসাহ দিত নতুন করে আহ, নিজে কিছু তৈরি করার, নিজে কিছু শেখার, নিজে কিছু লেখার। তো আমিও ওই রবীন্দ্রনাথের মতো জল পড়ে পাতা নড়ের মতো আমিও কিছু কিছু লেখা শুরু করি, এবং আমার কাছের বন্ধুরা এটা লুফে নেয়। স্বপন আমার খুব কাছের বন্ধু ছিল, সে কবিতা অতটা বুঝতো না, কিন্তু আমি যে মোটামুটি লিখতে পারছি এবং সেটা যে শুনতে ভালো লাগছে। আমার আর এক বন্ধু ছিল রাধেশ্যাম, ও এটাকে নিয়ে বেশ আলাপ আলোচনা করতো। একসময় হাই স্কুলে উঠলাম, হাই স্কুলের যে বার্ষিক যে সাময়িক এটা বেরোয়, সেখানে আমার কবিতা ছাপা হলো ছোট আকারেই। তো তখন থেকে অনেকে আমার পিঠ চাপড়ে আমাকে অনুপ্রেরণা দিত, লেখো 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 হয়ে যাবে। তো আস্তে আস্তে এভাবেই আমার কবিতার রাজ্যে চলে আসা। আর যখন আমি কলেজে ভর্তি হই, ঢাকা কলেজে, তখন একদিন আমি একটা কবিতা নিয়ে গেলাম আজাদ অফিসে। আজাদ অফিসে তখন আমাদের সাহিত্য সম্পাদক ছিলেন আমাদের একজন, মানে কবিতা অঙ্গনের সবচেয়ে মেধাবী একটি মানুষ। আমাকে তিনি বললেন, আমি তার কাছে কবিতা দিলাম, উনি কবিতাটি দেখলেন, রেখে দিলেন। তারপর একদিন হঠাৎ একজন লোক মারফত খবর পেলাম আজাদে আমার লেখাটি ছাপা হয়েছে। তো এই যে ছাপা হওয়া, ইউসুফ শরীফ, তার কাছে আমি কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হয়ে রাখলাম। এবং তিনি যখন আমি দেখা করতে গেলাম পরে কবিতাটি ছাপার সংখ্যাটা নিতে গিয়ে, তিনি আমাকে বললেন, তোমার কবিতাটি কবিতা হয়েছে বলেই আমি ছাপলাম। এই থেকেই আসলে কবিতার রাজ্যে আমার হাঁটা চলা শুরু। আর যার কথা এরপর বলতে হয়, ধীরে ধীরে যাদের ভালোবাসায় অনুপ্রেরণায় আমি কবিতা রাজ্যে ক্রমশ এগিয়ে গেছি, তারা আল মাহমুদ, ফজল শাহাবুদ্দিন। আমার মনে আছে আমি লিখতাম, কিন্তু লেখা নিয়ে আমার মধ্যে কোনো দাপাদাপি ছিল না।
লেখা প্রকাশ নিয়ে কোনো প্রতিযোগিতায় আমি যাইনি। আমার ৪৫তম জন্মদিনে ততদিন আমি লিখে গেছি, কবিতা নিয়ে খুব বেশি আগ্রহী হয়ে উঠিনি। আসলে আমার সারাটা জীবনে একটু অগোছালো, যদি বলা যায়, এটুকু বলা যায় যে আমি গুছিয়ে কিছু করতে পারিনি, যা করেছি ঝঞ্ঝার মতো, দুর্বার। কিন্তু তখন আমার জন্মদিনে আল মাহমুদ, ফজল শাহবাজদের থেকে শুরু করে ওই সময়ের অনেক সিনিয়র কবি উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রে। সেই আয়োজনে আল মাহমুদ বলেছিলেন, আমি চোখে দেখি না এখন আগের মতো, তবে যতটুকু পড়তে পারি বা আমাকে অন্যের মুখ থেকে পড়িয়ে শুনি, আমার ধারণা শাহীনের মধ্যে কবিতা আছে এবং শাহীন একদিন অনেক বড় কবি হবে। আমি আশীর্বাদ করছি, একদিন শাহীন এদেশের কবিতাঙ্গনে একটি অবস্থান তৈরি করে নিবে। আল মাহমুদের এই শব্দটি আমাকে প্রচন্ডভাবে তাড়িত করে। এরপরে ফজল শাহাবুদ্দিনের আহ, আগ্রহ, ভালোবাসা, সাহচর্য, পথ চলা, এই সব কিছু আমাকে আস্তে 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 কবিতার দিকে এগিয়ে নিয়ে যায়। আর সব শেষে সৌমিত বসু, সৌমিতের সাথে যখন আমার বন্ধুত্বর সৃষ্টি হলো, একসাথে পথ চলা তৈরি হলো, সেদিন আমি এবং সৌমিত আমরা দুজনেই সিদ্ধান্ত নিলাম বাংলা কবিতা নিয়ে আমরা কিছু করব, এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী ও কলকাতায়, আমি ঢাকাতে কবিতার পিছনে ব্যাপকভাবে কাজ করা শুরু করি। আর ব্যাপক পড়াশোনার ফাঁক দিয়ে আমরা নতুন নতুন কিছু কবিতার জগৎ সৃষ্টি করতে চেষ্টা করি, কবিতা, নতুন নতুন কিছু কবিতা তৈরি করার চেষ্টা করি। আজকে এই যে আমার গতিময় পথ চলা, এর জন্যে সৌমিতের একটি বিশেষ বিশেষ অবদান আছে। ধন্যবাদ তৌফিক। ধন্যবাদ। অসম্ভব চমৎকার কিছু কথা আমরা জানলাম। যখন রেকর্ডটা পুনরায় আমরা বাজারে শুনবো, তখন এখান থেকে আমি বেশ কিছু রিপোর্ট রেখে দিয়েছি সম্পূরক প্রশ্নের জন্য। আমি চলে যাচ্ছি দাদা সৌমিত বসুর কাছে। দীর্ঘ লেখার জীবনে অনুপ্রেরণা কে এবং কেন? আমরা একটু আগে জানলাম আপনার স্ক্রিন যিনি শেয়ার করছেন কবি শাহীন ভূঁইয়া, ওনার জীবনের উত্থান পর্বের একটা পর্যায়ে ৪৫তম জন্মদিনে যেখানে কবি আল মাহমুদ, বাংলা ভাষার একজন প্রখ্যাত প্রধানতম কবি, যিনি ওনাকে আশীর্বাদ করেছিলেন, কিছু কথা বলেছিলেন। পরবর্তীকালে উনি বলেছেন একটু আগে ফজল শাহাবুদ্দিন থেকে শুরু করে এট দ্য লাস্ট মোমেন্ট যখন আপনার সঙ্গে দেখা হয়েছে, আপনার যে অশ্বারোহী মেঘ, আপনি যেভাবে দৌড়ে চলেন কবিতার উপর, আপনার সঙ্গে দেখা হওয়ার পরে শাহীন, কবি শাহীন রেজার প্রতিটা ঠিক আপনাকে নিয়ে আবার এগিয়ে যাচ্ছে, অর্থাৎ আপনাকে উনি অনুসরণ করছেন কবিতার সেই অধরা, সেই মায়াবী নন্দিনী ফুলটাকে ধরার জন্য। এই যে উনি কথাগুলো বলছে, অর্থাৎ আপনার স্ক্রিনে একজন রয়েছেন যিনি আপনাকে একটা পর্যায়ে গিয়ে আবার অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করেছেন। তো আপনার দীর্ঘ লেখালেখির জীবনে অনুপ্রেরণা কে এবং কেন? কবি সৌমিত বসু। আসলে আমরা কবিরা তো সবাই একেবারে একলব্যের মতো। আমরা যাদের থেকে গ্রহণ করি তাদের অনেককেই আমরা চিনি না, জানি না, শুধু লাইনগুলোকে অনুসরণ করি। এরকম অজস্র মানুষকে আহ, আমি শুষে নিয়েছি ব্লটিং পেপারের মতো। তাদের কখনো দেখিনি, শুধু তাদের কবিতা, তাদের কাছে চিরকৃতজ্ঞ। যিনি তো বলছি শামসুল হক, শুরুতেই বলেছি আহ, আমার শুধুমাত্র অনুপ্রেরণা নয়, আমি যত এগিয়েছি এই মানুষটার পাশে পাশে এগিয়ে। আমৃত্যু আমি তার সঙ্গেই ছিলাম, সারা জীবন ধরে তার কাছ থেকে শিখেছি। এবং পবিত্র মুখোপাধ্যায়, আলোক সরকার, মঞ্জুস দাশগুপ্ত, অমিতাভ দাশগুপ্ত, এরা সরাসরি ভাবে আমাকে পেট্রোনাইজ করেছেন। মঞ্চে দাঁড়িয়ে তারা বলতেন যে এই মুহূর্তে যারা লিখছে সবচেয়ে ভালো লিখছে সৌমিত। যে কথা অগ্রজরা বলে না, যে কথা বললে অন্যদের কাছে হয়তো তারা ছোট হয়েছেন, কিন্তু তারা সেই রিস্ক নিয়ে ভালোবাসার সূত্র ধরে যে কোনো কারণে আমার লেখা তাদের ভালো লেগেছে বলে তারা এই কথাটুকু বলাতে আমার অনেক উপকার হয়েছে। আমি বলবো আমার অনেক এগিয়ে যাওয়াতে সাহায্য হয়েছে। এরকম অজস্র মানুষের কাছে এসেছি, নিয়েছি। এবং শাহীন যে কথাটা বললো, শেষ সময় আমরা
সত্যিকারের কিছু কাজ করার জন্য ঈশ্বর আমাদের মেলাবেন, তিনি মেলাবেনের মতন মিলিয়ে দিয়েছেন। যে রামকৃষ্ণদেব যেমন বলেছিলেন যে বিবেকানন্দের জন্য তিনি অপেক্ষা করছেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে শাহিনের সঙ্গে যখন আমার দেখা হলো, তখন আমারও একই কথা মনে হলো যে এর জন্যই আমি হয়তো অপেক্ষা করছিলাম এতকাল। আমাদের অদ্ভুত রকম আমাদের যে ওয়েভ লেন্থ মিলে যায়, ভাবনা মিলে যায়। একটা কবিতা লিখলে আমরা একে অন্যকে পড়ে শোনাই। এই শেষ যে সময়ে চলছি, শাহিন একটা অনেক বড় কারিগর আমার এগিয়ে যাওয়ার জীবনে, এবং তোমাদের মতন যারা অনুজ আছে তারাও কিন্তু অনেক সময় আমার প্রেরণার জায়গা হয়ে দাঁড়াও। তৌফিক। অসংখ্য ধন্যবাদ দাদা সৌমিত বসু। আমরা চমৎকার করে শুনছিলাম। আপনি বলছিলেন যে ব্লোটিং পেপারের মতো আপনি অনেক কিছু শুষে নিয়েছেন। এটি শুনে আমার ভিতরে এক ধরনের আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছে আর কি। তো আমরা কথা বলছিলাম কবিতা নিয়ে এবং ২২২তম পর্ব চলছে। এই মুহূর্তে পৃথিবীর ১৩টি দেশে প্রায় ২৭টি গ্রুপ একযোগে সম্প্রচার করছে আমাদের লাইভটি, এবং অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড প্রায় ১০০-র উপরে দর্শক এই মুহূর্তে দেখছেন, এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে দেখছেন আমাদের প্রখ্যাত কবি ডক্টর গীতা মোহান্তি। তিনি লিখেছেন, হার্টিয়েস্ট কংগ্রেচুলেশনস, থ্যাংক ইউ গীতা দি ফর ওয়াচিং দিস শো। অ্যাকচুয়ালি দিস শো ইজ গোয়িং অ্যান ইন্টারভিউ শো and we are taking this interview in Bengali language. I know you know Bengali language, but you cannot speak in Bengali. Thank you Gita di for your valuable time you are giving us. Thank you. আমরা আবারও চলে যাচ্ছি প্রশ্নে। এ পর্যায়ে আমরা আবারও কবি শাহিন রেজার কাছে চলে যাব। এ পর্যায়ে কবি শাহিন রেজা, কবিতা লিখে আপনি কি আমি শুনতে পাইনি, নেটে ডিস্টার্ব করছিল। প্রশ্ন করেছি যে কবিতা লিখে আপনি কি তৃপ্ত? আপনার লেখা যে লিখেছেন এই যাবৎ, এই লিখে কি আপনি তৃপ্ত হয়েছেন কিনা? হ্যাঁ, একটা সত্য কথা বলি, কোন সৃজনশীল মানুষই তার সৃষ্টিতে তৃপ্তি অনুভব করে না। একজন কবি সারা জীবন অতৃপ্ততার সাথে বসবাস করেন, অতৃপ্তি নিয়ে এগিয়ে চলেন, আর চলেন বলেই একের পর এক ভালো সৃষ্টি তিনি প্রসব করতে পারেন। আমরা সৌমিত কিংবা আমরা অন্তত মনের কাছ থেকে আমরা খুব কাছাকাছি আছি। আমি যে কথাটা নির্দ্বিধায় বলতে পারি, যিনি প্রকৃত কবি তিনি কখনোই তার লেখায় তৃপ্ত হতে পারেন না। তিনি যখনই তৃপ্তির সাগরে ডুবে যাবেন, তখনই তিনি তার কবিতা থেকে হারিয়ে যাবেন। আমরা সাময়িক একটা ভালো কবিতা লিখতে পরে কিছুটা সময় সাময়িক ভালো লাগায় তাড়িত হই, বাট লং টাইম এটাকে আমরা ধারণ করি না। আমরা নতুনের সন্ধানে ছুটে যাই, নিত্য নতুন কবিতা প্রসব করতে আমরা সচেষ্ট হই, আর সে কারণেই সেই তৃপ্তির যে ঠেকুর, সে দীর্ঘ ঠেকুর আমাদের আসে না। তৌফিক। চমৎকার, দারুণ একটি আপনি উত্তর আপনার কাছে পেলাম আমরা, এবং সত্যি আজকের এই ইন্টারভিউটি অনেকাংশেই আপনার একটা সময় গিয়ে আমাদের কাছে নিঃসন্দেহে এর যে আবেদনটি থাকবে আর কি, যেটি অনেক দিন পর্যন্ত রেস্ট থেকে যাবে, সেই জায়গাতেই আমি আসছি। আমি চলে যাচ্ছি আবারও কবি দাদা সৌমিত বসুর কাছে। দাদা, কবিতা লিখে কি আপনি তৃপ্ত? আসলে তৃপ্ত কথাটা বললে খুব কঠিন হয়ে দাঁড়ায়। একেবারেই শাহিনের কথায় আমি প্রতিধ্বনি তুলে বলছি যে পৃথিবীর কোনো সৃজনশীল মানুষই তার কাজে তৃপ্ত হতে পারে না। পারে না এই কারণে তার ভাবনা এবং তার পারার মধ্যে সবসময় একটা ফারাক রয়ে যায়। আমৃত্যু এই ফারাকটুকু রয়েই যায়। সে যা লিখতে চেয়েছিল, যা বলতে চেয়েছিল, সে বলে উঠতে পারে না। তবে এতদিন লেখালেখি হয়ে গেল, 30টা বই বেরিয়ে গেল, এখন যখন নির্বাচিত কবিতা বা শ্রেষ্ঠ কবিতার কখনো কখনো প্রুফ দেখি, হঠাৎ করে নিজেরই মনে হয়, আচ্ছা এই কবিতাটা কি আমি লিখেছিলাম, এই চিত্রকল্পটা সত্যি আমি দিয়েছিলাম। তখন নিজের প্রতি নিজের একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে। একবার আমার মনে আছে আমি শিশির মঞ্চ দিয়ে যাচ্ছি, বলছে যে ভেতরে একটা কবিতার উৎসব হচ্ছে, তো একটু উঁকি মেরে দেখি তো কারা কি করছে। দেখলাম না ব্যানার, পেছনে যে ব্যানারটা রয়েছে, ব্যানারের উপরে লেখা আছে, আমরা কবিতা খাই, পড়ি, মাথায় দিয়ে শুই। তো আমি অবাক হয়ে গেলাম যে এই লাইনটা তো আমার, এরা কি জানে এই লাইনটা আমার? কিন্তু এই লাইনটাই হয়ে বেঁচে গেছে। তখন একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে কখনো কখনো, যে সেই জয়সিংহের মতন
কথাটা উঠে আসে, এ জীবন কারে দিলি জয়সিংহ, মনে হয় যে জীবনটা একেবারে অপাত্রে দান করিনি। লেখালেখি করতে এসে যে একেবারে চিরকালীন হতাশা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে তা নয়, অজস্র ভালো লাগা, নিজের লেখাকে অনেক সময় ভালো লাগা, এই সুখগুলোও কিন্তু সারা জীবন আমি অনেক পেয়েছি, অনেক। এবং নানান কম্পিটিশনে দেখেছি আমি, যখন কেউ আমার কবিতা পড়ে, আমাকে না চিনে পড়ে, তখন মনে হয় যেন কোথায় একটা ভালো লাগা কাজ করছে। এই ছোট ছোট তৃপ্তিগুলো কিন্তু আছে, যে কবিতা লেখার জীবনে এসে এই ছোট ছোট আনন্দ অনুভব গুলো সঙ্গে সঙ্গে কিন্তু চলে তৌফিক, একেবারে অন্ধকার নয়। আপনি আমার সাথে পারবেন, মানুষের সাথে পারবেন না। অসংখ্য ধন্যবাদ, চমৎকার করে আমরা শুনলাম আপনার কাছে। তো আমরা আপনাকে এই মুহূর্তে ছাড়ছি না, আমরা চলে যাচ্ছি আপনার কাছে আরেকটা বিষয় জানার জন্য। সেটি হলো যে অসংখ্য কবিতা এই মুহূর্তে বাজারে দেখছি আমরা, প্রকাশিত হচ্ছে, লেখা হচ্ছে, কিন্তু সূক্ষ্ম সৌন্দর্য চেতনা এখন কবিতায় খুব একটা পাওয়া যায় না কেন? সূক্ষ্ম সৌন্দর্য চেতনা যেটি আমরা লক্ষ্য করি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় জাগরণের কবি কাজী নজরুল ইসলাম, জীবনানন্দের কবিতা, এই ধরনের সূক্ষ্ম যে সৌন্দর্য চেতনা, এটা আমরা এখন পাচ্ছি না কেন? আপনার কাছে কি মনে হয়? আসলে একটা কথা বলি, ধরো আমি আমার পশ্চিমবঙ্গেরই কথা বলছি, 12 কোটি লোকের মধ্যে যদি ইন্টারনেট না আসতো 1 কোটি লোক কবিতা লিখতো না। কিন্তু নেট আসার সুবাদে অন্তত 4 কোটি লোক কবিতা লেখে। সূক্ষ্ম ভালো কবিতা খুঁজতে গেলে তোমাকে অজস্র কয়লা ঘেটে তবে হিরে বার করতে হবে। আগে কিন্তু তা ছিল না, এত ময়লা ঘাটতে হতো না। একেবারে যে লেখা হচ্ছে না তা নয়, কিন্তু সেই লেখা সামনে আসাটা বড় কঠিন হয়ে দাঁড়াচ্ছে বলে আমার মনে হচ্ছে। কারণ মানুষের মনন, মানুষের যন্ত্রণাবোধ, মানুষের ভালোবাসা, সেগুলো তো একই রয়েছে। এবং মানুষের মেধাও কমে যায়নি, ফিলিংসও মানুষের কমে যায়নি। মানুষ লিখছে, কিন্তু সেটা এত কম সংখ্যক, এত বড় সংখ্যক গার্বেজ সরিয়ে সেখানে পৌঁছানো হয়তো একটু কঠিনও হয়ে যাচ্ছে। তবে কালের বিচারে, নিয়তির বিচারে সেগুলো কিন্তু একদিন মাথা তুলে দাঁড়াবেই বলে আমার বিশ্বাস। চমৎকার চমৎকার করে আপনি বলছিলেন, এবং আমরা সত্যি শুনে খুব আপ্লুত যে আসলে বাংলা কবিতা এখন হারিয়ে যায় নাই। আমি যে প্রশ্নটি আসলে কবি শাহিনজাকে চাচ্ছিলাম, উনি চলে গেছিলেন বলে আমি আপনাকে করে ফেলেছি। তো একই প্রশ্ন আমি এখন কবি শাহিনজাকে করছি। অসংখ্য কবিতা এই মুহূর্তে লেখা হচ্ছে এবং সেগুলো প্রকাশিত হচ্ছে, কিন্তু সূক্ষ্ম সৌন্দর্য চেতনা এখন কবিতায় খুব একটা পাওয়া যায় না কেন? আমি যে কথাটি কবি সাহিত্যের দিকে ইঙ্গিত করছি, যে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জাতি জাগরণের কবি কাজী নজরুল ইসলাম, বিমূর্ত কবি দাশের কবিতায় যে ধরনের সূক্ষ্ম সৌন্দর্য চেতনা আমরা লক্ষ্য করতাম, ঠিক সেই বিষয়টা আমরা এখনকার কবিতায় পাচ্ছি না কেন? একটা ব্যাপার, মুক্তিযুদ্ধের পর 71 সাল থেকে বাংলাদেশের কবিতায় একটা স্ট্রেট ফর্ম চালু হয়েছে। যেমন ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো। এই যে ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো, এই যে স্ট্রেট ফর্মটা, এই স্ট্রেট ফর্মটা আমাদের কবিতায় বেশি ঢুকে আসে। আমাদের এখন এই যুগেও আমাদের বহু বন্ধুরা তারা স্ট্রেট কবিতা লিখতে ভালোবাসে। কবিতায় যে একটি গোপন গভীর মৌনতা, কবিতার মধ্যে যে একটি গোপন গভীর সৌন্দর্য প্রবিষ্ট করার যে একটি প্রবণতা বা চেষ্টা, তা থেকে আমরা এখন অনেকটাই দূরে সরে এসেছি। এতে করে হচ্ছে কি, কবিতার যে নান্দনিকতা, কবিতা যে ভেবে নেওয়ার একটি বিষয়, কবিতার মধ্যে যে ডুবে যাওয়ার কিছু একটি বিষয়, একটি নান্দনিক সৌন্দর্য, এখান থেকে আমরা অনেকটা এখন সরে যাচ্ছি। তবে একটি কথা বা আমি বলতে পারি নির্দ্বিধায়, আমি কিংবা সৌমিত, আমরা কিন্তু ওই স্ট্রেট কাট ফর্মকে পাশ কাটিয়ে সেই যে স্নিগ্ধতার, মৌনতার, সেই যে গোপন গভীরতায় আমরা হারিয়ে যেতে চাই। আমরা কবিতার থেকে আমরা সুবাস দিতে চাই, স্মেল আমরা তৈরি করতে চাই। এই যে বিষয়টা, এই বিষয়টা একটু ভিন্নতর। তবে
আমি বিশ্বাস করি একটা সময় আসবে, কবিতা তো যুগে যুগে পাল্টেছে, নতুন নতুন ফর্ম ক্রিয়েট হয়েছে, সেই চর্যাপদ থেকে শুরু করে আস্তে 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 সেই আধুনিকতা, হ্যান ত্যান, একদম একটা সময় তো সে পরাবাস্তবতা কবিতার ভিতরে অনেক কিছু চলেছে। যা কিছুই হোক না কেন, কবিতার মধ্যে যে কথাটা আল মাহমুদ বলতেন, বারবার বলতেন, কবিতার মধ্যে বাক বদল তুমি তৈরি কর, তোমাকে তৈরি করতে হবে। কবিতার মধ্যে একটি দোতনা থাকতে হবে, একটি কবিতার মধ্যে একটি লাইনও কাব্যিক হয়ে ফুটে উঠতে হবে, না হলে তা কখনো কবিতা হবে না। সাময়িক সেটা হয়তো স্ট্রেট কার্ড ভালোবাসি মতো হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি সেই গহন নিবিড় মৌনতার গভীর ভালোবাসায় পরিণত হবে না, কালের বিচারে তা টিকে থাকবে না। আমি মনে করি সামাজিক যুদ্ধ, সংঘাত, এই রাজনৈতিক টানাপোড়েন সবকিছুর মধ্য থেকে এই যে স্ট্রেট কার্ড, আবার যখন দেখা হবে বলে দেবো স্ট্রেট কার্ড ভালোবাসি, এইরকম কবিতাই সমাজটাকে আরো কিছুদিন হয়তো তাড়িত করবে, ধরে রাখার চেষ্টা করবে। কিন্তু আগামীতে অবশ্যই কবিতা তার সেই স্বাভাবিক রূপ, সেই নান্দনিকতার দিকেই ফিরে যাবে। কবিতা ভাববার বিষয় হয়ে উঠবে, কবিতা ফুটে উঠবার বিষয় হয়ে উঠবে। তৌফিক। অসংখ্য ধন্যবাদ। বিষয়টা চমৎকার করে আপনি বলছিলেন। আপনার উত্তরের মধ্য থেকে আমি একটি বিষয় আমি কবি শমীক বসুর দৃষ্টি আকর্ষণ করছি। কবি সাহিত্যিক বলছিলেন বাক বদলের কবিতা। কবিতার মধ্যে একটা বাক বদলের বিষয় থাকে। এই বাক বদলের বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটি আপনি বলবেন, যেহেতু সম্পূরক প্রশ্ন, এটি আপনি বলবেন ১ মিনিটের মধ্যে, ঠিক এই উত্তরটি আবার দেবেন কবি সাহিত্যিক পরবর্তী ১ মিনিটে। বাক বদলের বিষয়টি আপনি কিভাবে দেখেন? আসলে বাক বদল তো ভেবেচিন্তে নির্মাণ করা যায় না। কোনো কবি, কোনো সফল কবি বাক বদল করব বলে লেখা শুরু করে না। পৃথিবী পরিবর্তনশীল, মানুষের রুচি পরিবর্তনশীল, আমরা যে প্রেম নিবেদন করি তার ভঙ্গিও পরিবর্তনশীল। একটা মানুষ দেশ কাল সন্ততির হাত ধরে হাঁটে, দেশকাল সন্ততিও ক্রমশ পরিবর্তনশীল। তো একটা মানুষ যখন আধুনিক হয়, অর্থাৎ তার দেশকাল সন্ততির মতন করে সে হাঁটে, তখন তার কথাবার্তা কিছু আগের থেকে পৃথক হয়ে যায়। আবার সেটাকে সে অতিক্রম করে তখনকার মতন যখন কথা বলে, তখনকার মতন যখন সে আধুনিক হয়, তখন সেটাও পেছনে ফেলে আসা যে স্পিচ, তার থেকে একেবারে আলাদা হয়ে যায়। এটাকে বাকবদল বলছি আমি। পুরো দেখাটাই বাকবদল। বারে বারে একটা মানুষ নিজেকে চেঞ্জ করতে করতে এগোতে থাকে, নিজেকে অনেক বেশি পরিপাটি করতে করতে এগোতে থাকে, অনেক বেশি আধুনিক করতে করতে এগোতে থাকে। এই ক্রম আধুনিক পর্যায়গুলোই বাকবদল হিসেবে ধরা দেয় কবিতায়। তৌফিক। ধন্যবাদ কবি শোভিত বসু দাদা। আমি ঠিক এই জায়গায় আবার কবি শাহিনের জায়গায় ফোকাস করছি, যেটি কবি শোভিত বসু বলছিলেন যে এগিয়ে যেতে যেতে, আধুনিক হতে হতে, এই যে বাক বদলের যে রূপান্তরটি উনি বলছিলেন, অর্থাৎ বিবর্তনের যে বিষয়টি নিয়ে উনি বলছিলেন, এখানে আপনার কাছে বাক বদলের বিষয়টি আসলে কি মনে হয়? আপনি আল মাহমুদের রেফারেন্সে যাব না আমরা এই মুহূর্তে, বা আমরা শক্তিচন্দ্রের রেফারেন্সে যাব না। আমরা আপনার কাছ থেকে জানবো, আপনি একজন ৮০ দশকের কবি হিসাবে জানবো যে আপনার দৃষ্টিতে বাক বদলের বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? বাক বদল যেটা, সেটা হলো আমার যে প্রকাশ ভঙ্গি, আমার যে শব্দ চয়ন, আমার যে ভাব, আমার যে ভালোবাসা, আমার যে সঞ্চরণ, এই সবকিছু আজ যেমন আছে, কালকে সামগ্রিক পরিস্থিতি নিয়ে সেটা ভিন্নভাবে উপস্থাপিত হতে পারে, সেটাকে ভিন্নতর রূপ পরিগ্রহ করতে পারে। তো এটা বাস্তবতা। যেমন এখন এই সময় সারা বিশ্বে যুদ্ধের তামামা। এখন আমি যদি নদীর কাছে গিয়ে সেই নদীর শব্দ শোনার চেষ্টা করি, কিন্তু আমার ঘ্রাণেন্দ্রিয়তে আঘাত করছে বারুদ, আমি বারুদের নিঃশ্বাস নিচ্ছি, তখন সেই যে পাখির শীষ, সেই যে ছোট্ট একটি ফুল, ঘাস ফুল ফুটে থাকা, তা আমাকে আন্দোলিত করতে ঠিক সেভাবে পারবে না বা পারছে না। এই যে সামগ্রিক সময়, এই যে সামগ্রিক বিষয় আশয়, এই যে সামাজিক রাজনৈতিক পরিবর্তন, এই পরিবর্তন কিন্তু মানুষের চিন্তা চেতনাকেও পরিবর্তনশীল করে তুলছে। এ কারণে আমরা বলি যে সময়ে যখন চালিকা শক্তি হয়ে দাঁড়ায়, তখন কবিতা
এবং কবিও সেই সময়ের গাড়িতে উঠতে বাধ্য। এটাই হচ্ছে আসল সময়ের বা আসল কবিতার বাগবদল। সময়, সমাজ এবং মানুষের চেতনাবোধ সময়কে নিয়ে যখন তাড়িত হয়, যেভাবে ঘুরে ঘুরে ফিরে ফিরে এগিয়ে যায়, এটাকেই আমরা সামগ্রিক অর্থে বাগবদল বলে থাকি। তৌফিক। অসংখ্য ধন্যবাদ কবি শাহিন রেজা। আমরা আসলে চমৎকার দুটি ধারা আমরা কিন্তু পাচ্ছি আজকে আপনাদের দুজনের কাছ থেকে, এবং যেগুলো আসলে লাইভ এমন একটা বিষয় যেখানে আসলে সেন্সর বা কাট আনকাট করার কোনো সুযোগ থাকে না, কথাগুলো ইনস্ট্যান্ট বলতে হয়, এবং এই বলার মধ্য দিয়েই আমরা আগামী দিনের আগামী প্রজন্মের বাংলা সাহিত্যে যারা এগিয়ে আসবে তাদের জন্য একটা মাইল ফলক হবে বলে আমরা আশা করতে পারি। এবং আজকের এই অনুষ্ঠানে ২২২তম পর্বে কবির সাথে কবিতার সাথে যে অনুষ্ঠানটি আমরা শুরু করেছি, সেটি এই মুহূর্তে পৃথিবীর ২২টি দেশের ৪৭টি গ্রুপ একযোগে শেয়ার করছে। আমি দেখতে পাচ্ছি আমার মোবাইলে মেসেজ চলে আসছে, এবং দর্শক অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড দে আর ওয়াচিং দিস শো। এবং আমরা চলেছি এই মুহূর্তে এমন দুজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে তাদের লেখালেখির বয়স ৪০ বছর পার হয়ে গিয়েছে। ৪ দশক ধরে যারা লেখালেখি করছেন তাদের কাছ থেকে আমরা শিখছি, আমরা জানছি, আমরা আমাদের ক্যারিয়ার ভান্ডারকে সমৃদ্ধ করার চেষ্টা করছি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমি চলে যাচ্ছি কবি শাহিন রেজার কাছে আবারও। কবি শাহিন রেজা, আপনার সময়ে ৫ জন প্রভাব বিস্তারকারী কবির নাম বলবেন, কেন তারা প্রভাব বিস্তারকারী? আমার সময় আপনার সময়ে, আপনার সময় বলতে আমি ৮০ দশককে বুঝাই নাই, মানে আপনি ৮০ দশক পর্যন্ত যাদেরকে দেখে এসেছেন আপনি, এর মধ্যে ৫ জন প্রভাব বিস্তারকারী কবির নাম বলবেন আপনি, কিন্তু কেন তারা প্রভাব বিস্তারকারী সেটিও আপনি সংক্ষিপ্ত আকারে অবশ্যই বলবেন। দেখুন, আমি যদি আমার অতীতের কথা বাদ দিই, জীবিত সময়ে যাদেরকে আমি খুব কাছ থেকে পেয়েছি, দেখেছি, জেনেছি, আমি প্রথমেই একজন কবির নাম বলবো, আল মাহমুদ, যিনি শুধু আমাকেই প্রভাবিত করেননি। আমি পশ্চিমবঙ্গতে দেখেছি ২ বাংলাতেই তার লেখার একটি প্রভাব বলয় তৈরি হয়েছিল, এখনো যা আছে। তিনি একজন, তিনি এই মুহূর্তে আমি বলবো এখন পর্যন্ত আল মাহমুদের একটি বলয়, কাব্য বলয় আমাদেরকে ঘিরে আছে। পশ্চিমবঙ্গে শক্তি চট্টোপাধ্যায়, শক্তির কবিতার মধ্যে একটি বিশেষ শক্তি আছে, বিশেষ আলোড়ন আছে, মানুষকে আকৃষ্ট করার, শব্দকে ভেঙে ভেঙে আবার নতুন করে নির্মাণ করার যে কৌশল শক্তি চট্টোপাধ্যায়ের লেখায় আছে। আল মাহমুদের কবিতায় যে গ্রামীণ সৌরভ, যে এদেশের শাশ্বত সংস্কৃতি, শাশ্বত সেই যে বাঙালি অনার যে বিষয়টি আমাদের গ্রাম বাংলা যেভাবে উঠে এসছে, এটি একটি বিশেষ বিষয়। ঠিক একই কথা শামসুর রহমান নাগরিক কবি, কিন্তু মুক্তিযুদ্ধ, এদেশের বিভিন্ন সেই সেই সময়কার পট পরিবর্তনে শামসুর রহমানের নাগরিক ঘরানার কবিতাও মানুষকে আকৃষ্ট করেছে, মানুষকে তাড়িত করেছে। আমি ৩ জনের কথা বললাম। আর ২ জন যাদের কবিতা আমাকে বিশেষভাবে বিভিন্ন সময় আমাকে নাড়া দিয়ে গেছে আমাদের দেশে। আমি প্রথমত যদি বলতে চাই, তাহলে এই ৩ জনের পর যার নাম আমি উচ্চারণ করব, তিনি হয়তো সেভাবে উঠে আসতে পারেননি, কিন্তু কবিতায় একটি ভিন্ন ঘরানার সৃষ্টি করেছিলেন এবং নিজেই একটি ইতিহাস তৈরি করেছিলেন। পল্লী কবি হিসেবে জসিমউদ্দিনের যে স্বীকৃতি, জসিমউদ্দিনের যে অবস্থান তৈরি হওয়া, বাংলা সাহিত্যকে, বাংলা কবিতাতে তার যে অবস্থান, তাকে কিছুতেই অস্বীকার করা যায় না। এইখানে তোর দাদির কবরে ডালিম গাছের তলে, কি করে ভুলি। আর একজনের কথা আমি সমসাময়িক কালের একজনের কথা আমাকে উচ্চারণ না করলেই নয়। এদেশে অনেক কবি আছেন, কবিরা লিখছেন, আমার সমকালের কবিরাও লিখছেন, আমার অতীতের কবিরাও লিখেছেন। তবে সত্য কথা বলতে কি, আমি ব্যক্তিগতভাবে এই মুহূর্তে জীবিত কবিদের মধ্যে একজন যদি আমাকে স্পর্শ করে যেয়ে থাকে, একজনের কবিতা যদি আহ আমার মতো অনেকের হৃদয়ে স্পন্দন তুলে থাকে, সে সৌমিত বসু। সৌমিতের কবিতা একটি নতুন ঘরানার কবিতা। সৌমিত নিজেই একটি কবিতার কি বলবো,
একটি কবিতার জগৎ তৈরি করে নির্মাণ করেছেন, যে জগৎ একটি নতুন জগৎ, একটি নতুন ফর্ম। আজ হয়তো সেটা সৌমিত বেঁচে আছেন, সৌমিত কথা বলছেন, সৌমিত সবার সামনে অবস্থান করছেন, যে কারণে হয়তো সেটার সেই প্রখরতা আমরা অনুভব করতে পারছি না। কিন্তু একদিন আমরা বলতে পারবো সৌমিত বসুও কালের লড়াইয়ে বেঁচে থাকা, টিকে থাকা কবি। এই আমার পাঁচজন কবি, তাদের কথা। অসংখ্য ধন্যবাদ কবি শাহিন রেজা, চমৎকার এবং স্পষ্ট উচ্চারণের জন্য এবং সাহসী উচ্চারণের জন্য আপনাকে জানাই অভিনন্দন। আমি চলে যাচ্ছি কবি সৌমিত বসুর কাছে। দাদা, আপনার সময়ে 5 জন প্রভাব বিস্তারকারী কবির নাম জানতে চাইছি আপনার কাছে। কেন তারা প্রভাব বিস্তারকারী? আসলে কখনো কখনো বন্ধুত্ব না কথা বলার সামনের দরজা বন্ধ করে দেয়। শাহিন এমন এমন কথা বললো, আমার কথা বলার শক্তিই কমে আসছে। আমি কষ্ট করে সেটা ভুলে তোমার উত্তর দেওয়ার চেষ্টা করছি। তুমি আহ, প্রভাব বিস্তারকারী এই কথা বলেছো। আমার উপর তার প্রভাব বিস্তার হয়েছে কিনা সেটা বড় কথা না, বাংলা কবিতা তার প্রভাব মেনে নিয়েছে, এইটা ধরে নিয়ে আমি কথা বলছি। এবং তুমি বলেছো 80-র দশকের আগে পর্যন্ত আমার দেশে, পশ্চিমবঙ্গের কথা আমি বলছি, কোনো মানুষ কবি হিসেবে যদি কাউকে প্রভাবিত করতে হয় তাকে, তাহলে তার দুটো জিনিস লাগে। একটা হলো মিডিয়া এবং আরেকটি হলো শাসক। পশ্চিমবঙ্গে মিডিয়া কবি বানিয়েছে, যোগ্য কবিকেই কবি বানিয়েছে, দূরবিস্তৃত করেছে, মানুষের কাছে 50 বার বলে 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 প্রমাণ করেছে মিডিয়া। আনন্দবাজারে, দেশে লিখে, বিশেষ করে আনন্দবাজারের কথা বলবো আমি, এর আনন্দবাজার ইচ্ছে করলেই যে কোনো মানুষকে, স্বল্প ক্ষমতাধর কোনো মানুষকেও মহাকবি বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, এবং সেই ক্ষমতা আজ তারা 70 বছর ধরে বজায় রেখেছে। তো সেখানে আমি দেখেছি শঙ্খ ঘোষ, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, এই তিনটি নাম এক নিঃশ্বাসে বলে দেওয়া যায় যে এই তিনটি লোককে আনন্দবাজার, হয়তো যোগ্য তারা, তাদের একেবারে ফোকাস করেছে, তাদের উপর আলো ফেলেছে, সেখান থেকে অন্যদের মুক্তি নেই, অন্যের অন্ধকারে চলে গেছে। এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে যে যখন শাসক হয়েছে তাদের সঙ্গেও কিছু কিছু কবি অদ্ভুত গাঁটছড়া রয়েছে, এবং সেভাবে তারা টেক্সট বুকে চলে এসেছে। তুমি দেখবে আমরা বহু কবিকে মনে রেখেছি শুধু টেক্সট বুকে। টেক্সট বুক একটা সাংঘাতিক অস্ত্রের জায়গা। টেক্সট বুক বাড়ির কোণা পর্যন্ত একজন কবিকে কবি হিসেবে চিহ্নিত করে দেয়, এবং তার জন্য শাসকের অনেকখানি সাহচর্য লাগে। সেভাবে মৃদুল দাশগুপ্তের মতন কবি কিংবা জয় গোস্বামীর মতন কবিও কিন্তু সাংঘাতিকভাবে প্রভাবিত আমাদের দেশে। এরা প্রত্যেকেই কেউ না কেউ হয় মিডিয়ার দাক্ষিণ্য পেয়েছেন, মিডিয়া তাদের সাহায্য করেছে কবি হয়ে উঠতে, কিংবা সেই মুহূর্তের শাসক তাকে সাহায্য করেছে কবি হয়ে উঠতে। তো আমি অজস্র কবির মধ্যে এই 5 জনকে বললাম যাদের আমরা এড়াতে পারি না, যে 5 জনকে আমাদের দেশ স্বীকৃতি দিয়েছে যে তাদের অসাধারণ প্রভাব রয়েছে কবিতার জগতে: সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ এবং জয় গোস্বামী, মৃদুল দাশগুপ্ত। অসংখ্য ধন্যবাদ কবি সৌমিত বসু। আসলে আপনাদের দুজনেরই এমন সাহসী উচ্চারণ, এটা আমাদেরকে আশান্বিত করে তোলে, এই জন্য যে আসলে কবিদেরকে সবসময় সাহসী এবং সত্য কথা বলতে হয়। ধন্যবাদ আপনাদের দুজনকেই, চমৎকার কথা বলেছেন আপনারা। এবার আপনাদের দুজনকেই আমি আশাহত করার মতো একটি প্রশ্ন করতে যাচ্ছি। আপনারা অবশ্যই রাগান্বিত হবেন না, আপনারা অবশ্যই খুব ধৈর্য সহকারে উত্তর দিবেন বলে আমি আশা করছি। আমি প্রথমেই চলে যাচ্ছি কবি শাহিন রেজার কাছে, সেই ভয়ঙ্কর ব্রহ্মাস্ত্রটি ছুড়ে দেওয়ার জন্য আর কি। কবি শাহিন রেজা, আপনি এমন কি কবিতা লিখেছেন যে জন্য কাল পেরিয়ে মহাকাল আপনাকে মনে রাখবে বলে আপনি আশা করেন? তৌফিক, প্রতিটি স্রষ্টাই মনে করে তার সৃষ্টি একটি কি বলবো, একটি অসাধারণ, অসাধারণ সম্ভাবনাময় সৃষ্টি। আসলে আমরা, আমি সমিত কিভাবে আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার কাব্য রচনায় বা আমার কবিতায় আমি দেশ ও জাতিকে এমন কিছু দিতে পেরেছি যার জন্য
এই সাহিত্য, এই দেশ, এই মানুষেরা আমাকে মনে রাখে। আমি সত্যিকার অর্থে নিজেকে কবি দাবিও করি না। আমি কবিতা লিখি হৃদয়ের টানে, মানুষের প্রতি ভালোবাসা, সমাজের প্রতি দায়বদ্ধতা এবং তোমাদের প্রতি স্নেহ, মমতা, এই রাষ্ট্রের প্রতি আমার যে দায়িত্ব কর্তব্য, এই সব কিছু মিলিয়ে আর আমার ভিতরের যে আবেগ, সেই আবেগটাকে উস্কে দেওয়ার জন্যই আমি কলম ধরি। এই কবিতা কারো কেউ দেবে কিনা কিংবা আধুনিকটা টিকে থাকবে কিনা এরকম ভাবনা আমার মধ্যে কখনোই কাজ করে। আমি লিখেছি মনের টানে। আর যদি তার একটি কবিতাও বেঁচে থাকে, যদি তার একটি লাইনও আমার মৃত্যুর পর কারো মুখে উচ্চারিত হয়, তাহলেই বুঝবো আমার এই লেখালেখির জীবন ধন্য। এর বেশি কিছু আশা আমি করি না। আমি যতটুকু ভালোবাসা পেয়েছি এ জীবনে, তাই কবিতা লেখার জন্যই, মানুষকে ভালোবাসার জন্যই, এটুকুই আমার তৃপ্তি। আমি শুধু কিছু ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই, তারপর চলে যেতে চাই। এবং কোনো একটি মনের গভীরে যদি ন্যূনতম একটি স্থান আমার জন্য লিপিবদ্ধ হয়ে যায়, আমি কৃতজ্ঞ থাকব। তৌফিক। কবি শাইনেজা, আপনাকে আমি এই মুহূর্তে ছাড়ছি না, কারণ আপনি অনেকগুলো কথা বলে ফেলেছেন। তো আমি প্রথমেই বলেছিলাম যে আজকে অনেক নরম গরম কথা হবে, যেগুলি কথা আগামী 10 বছর পরে যারা লিখতে আসবেন তাদের জন্য অনুপ্রেরণার এক অভূতপূর্ব দলিল হিসাবে কার্যকরী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করছি আর কি। আপনি বলেছেন যে আপনি আবেগ থেকে লেখেন, আপনি হৃদয় থেকে লেখেন, আপনি আমাদের জন্য লিখেন, আপনি রাষ্ট্রের জন্য লেখেন। আবার বলছেন যে আপনি বিশ্বাস করেন কিনা আপনি জানেন না মৃত্যুর পরে আপনার লাইন টিকে থাকবে কিনা। আমি আপনাকে সম্পূর্ণ প্রশ্ন করছি আর কি। তো আপনি যদি লেখালেখি না করতেন, আপনি আপনার এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, যেটি চমৎকার একটি ব্যাকগ্রাউন্ড, তাহলে তো আপনি অনেক ভালো কিছু করতে পারতেন। তাহলে লেখালেখির মতো যে নিজের খেয়ে বনের মোষ তাড়ানো, বা এই যে নিজের ক্ষুণ্ণবৃত্তি করা, হৃদয়কে, আত্মাকে শান্তি দেওয়ার জন্য যে আপনি বসে আছেন, এই যে আজকে যে আপনি সময় দিচ্ছেন 1 ঘন্টা, এই 1 ঘন্টা যদি আপনি আপনার ব্যবসায়িক কাজে মনোযোগ দিতেন, তাহলে নিশ্চয়ই আপনি কিছু আপনার অর্থ সংগ্রহের কিছু বিষয় থাকতো। তা না করে যে আপনি এই কাজটি করছেন, এটি কেন করছেন আপনি? আপনি যদি কিছুই নাই দিবেন, আপনার যে ডেডিকেশন, ডেভিয়েশন, ধ্যান এবং জ্ঞান এবং এবাদত যদি লেখালেখি নাই হয়ে থাকে, তাহলে কেন আপনি আজকে সেই মঞ্চে বসে আছেন? কবি শাইনরেজা, আমি একটি কথা বলি। অবশ্যই মঞ্চ আপনার সামনে, মাইক আপনার সামনে। আমি একটি কথা বলি। আসলে কিছু মানুষ পৃথিবীতে তাড়িত হয় ভাব এবং আবেগ নিয়ে। আমিও এমন একটি মানুষ, জন্ম থেকেই ভাব এবং আবেগ নিয়ে আমি এগিয়ে চলেছি। আমি যাকে ভালোবেসেছি, হৃদয় দিয়ে ভালোবেসেছি। যাকে বুকে টেনে নিয়েছি, তাকে বুকে টেনে নিয়েছি। এটা আমার একটা নেচার। আমি বন্ধুত্বে বিশ্বাস করি। আমি মানুষের ভালোবাসায় বিশ্বাস করি। আমি কখনোই দীর্ঘদিনের আমার এই যে আজকে ৬৪ বছর বয়স, এই ৬৪ বছরের বয়সে কখনোই কোনো অধীনতা গ্রহণ করিনি। আমার জীবনে আমি কখনো চাকরি করিনি। আমি আমার মতো থেকেছি, আমার মতো চলেছি, আমার মতো বলেছি। আমি কোনো শৃঙ্খলে আবদ্ধ হইনি। আর যে কারণে চাকরি আমাকে স্পর্শ করেনি। অর্থনীতি বাইরে থেকে আমি হেঁটে গেছি। অর্থনীতির মধ্যেও ঢুকিনি, অর্থের মধ্যেও ঢুকিনি। আমি গাড়ির জন্য পাগল থাকিনি, বাড়ির জন্য পাগল থাকিনি। এই ভাড়া বাসায় বসবাস করছি, এই হেঁটে বেড়াচ্ছি, এই ঘুরে বেড়াচ্ছি। একেকটা মানুষের জীবনে একেকটা ভালোবাসা থাকে। পৃথিবীতে কিছু মানুষেরই সৃষ্টি হয় প্রতিষ্ঠিত হওয়ার জন্য। অর্থ, বিত্ত, নারী, বাড়ি, গাড়ি এসবের জন্য। আর আমার সৃষ্টি হয়েছে উপভোগ করার জন্য। আমি ওই যে দূরের ঘাসের উপরে একটি ঘাস হরিণ হাওয়ায় যে দুলে, এই দৃশ্যটা দেখার পর আমি ৩ দিন ৩ রাত ঘোরে কাটিয়েছি। এই যে গত রাত্রে আমি নদীর ওপারে গিয়েছিলাম একটি কাজে। ফেরার সময় সন্ধ্যা এক পশলা বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টিতে ভিজে আমরা কোনো থেকে আসিনি, ব্রিজ থেকে আসিনি। ওরা বলল যে আমরা নৌকায় পার হয়ে ওপারে যাব। তা গুদারাঘাট থেকে দাঁড়িয়েছি, নৌকায় উঠবো। নদীর এপারে ঢাকার এপারে ঢাকা, ওপারে কেরানীগঞ্জ। তো দাঁড়িয়ে তাকিয়ে দেখলাম বাতিগুলো জ্বলছে, তার মধ্যে মেঘগুলো হাসছে এবং মানুষগুলো
যেন একটা একটা বিশেষ ধরনের আহ পক্ষী কুঞ্জের মতো উড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, হালকা হালকা ঢেউ। আমি সারা রাত ঘোরের মধ্যে ছিলাম। এই যে ঘোর থেকে যে আনন্দটা নেওয়া, এই যে আহ প্রকৃতি থেকে একটা আনন্দ নেওয়া, এই আনন্দ একটা মানুষ বসে আছে আনমনে, গান গাইছে, একটা লোক ঘাটে সে চা বানাচ্ছে, দেওয়া চা, আমি ওর ছবি তুললাম, মালাই চা এবং বিশেষ ধরনের মুড়ির ভর্তা আমি খেলাম, ওদের ছবি তুললাম। এই যে আনন্দটুকু আমি নিয়ে আসলাম, এই যে স্মৃতিটুকু আমার নিয়ে আসলাম, এই আমার বড় প্রাপ্তি। আমি যদি এখানে 5 লক্ষ টাকাও কেউ দিত, এই আনন্দটা আমার আসতো না। হয়তো এ কারণেই আমি এই জীবন আমি বেছে নিয়েছি, এভাবেই আমার চলা। আর আমার সাথে আমার যারা আছে তারা সবাই আমাকে বিশেষ করে এই ব্যবসা ক্ষেত্রে, এই অর্থনীতির ক্ষেত্রে অসফল হিসেবে ধরেই আছে। আমি যদি কিছু নাও করি, ওরা ধরেই নিচ্ছে যে আমার জগৎ, এই ও করবে সারা জীবন, এভাবেই ও হারিয়ে যাবে। ধন্যবাদ কবি সাইনডেজা। আসলে আমি আপনার বারুদের মধ্যে একটু ম্যাচ ঠুকে দিচ্ছিলাম বারবার করে জ্বলে ওঠার জন্য। আপনি জ্বলে উঠেছেন এবং আপনি যা বললেন সব রেকর্ড থেকে গেল। কারণ আপনি বলছেন যে আপনি কবি না, কিন্তু আপনার পুরা চরিত্রটাই কিন্তু কবি চরিত্র। ঘাসের ফড়িং দেখছেন আপনি এবং লাইটের মতো মানুষকে দেখছেন পক্ষীকুলের মতো উড়ে বেড়াচ্ছে। সাধারণত দেখার যে এক্সট্রা যে শক্তিটুকু, এটি একমাত্র সৃষ্টিকর্তা দিয়ে থাকে কবির ভিতরে, যেটা কারোর মধ্যে থাকে না আর কি। আপনি তো আপাতমস্তক একজন কবি। আপনি এই কথাটি বারবার অস্বীকার করলেও আমরা জানি আপনি কবি, কিন্তু আপনি সবকিছুই খুব সাহসী উচ্চারণ করছেন, কিন্তু আপনি একবারও বলেন নাই যে আপনার এই লাইনগুলো ঠিকই থাকবে। আমি চলে যাচ্ছি কবি শফিক বসু দাদার কাছে। দাদা, আপনি এমন কি মহৎ কবিতা সৃষ্টি করেছেন যার জন্য এই কাল পেরিয়ে মহাকালের পাঠক আপনাকে মনে রাখবে বলে আপনি মনে করেন? দাদা শহীদ বসু। কদিন আগে একটা ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করছিল যে আপনি কাকে কবি বলে মনে করেন। তো আমি বললাম যে যার লেখা পড়লে আমার মনে হয় যে লেখাটা আমি লিখতে পারবো না, তাকে আমার সেই মুহূর্তে কবি মনে হয়। আমি জানি না যে বাংলাদেশ কিভাবে শাহীন রেজাকে মূল্যায়ন করে, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, শাহীনের প্রেমের কবিতা আমি আরেকবার জন্ম নিলেও কখনো লিখতে পারবো না। একটা মানুষ যে এতখানি প্রেমিক হতে পারে, একটা মানুষের প্রেম বিষয়ক দৃষ্টি যে এত সজাগ হতে পারে, অনুভূতি এত প্রখর হতে পারে, শাহীনের সঙ্গে বন্ধুতা না হলে এ আমি কখনোই স্পর্শ পেতাম না। নিজের কবিতা সম্বন্ধে বলা খুব মুশকিল। আসলে 20-25 বছরের পর থেকে, যে 15 বছর ধরে লিখছি আমি, তারপরে আমি কখনো সিঙ্গেল কবিতা লিখি না। মানে একটা কবিতা লিখলাম, কাল আরেকটা কবিতা লিখলাম, তা নয়। আমি একটা ভাবনার ভেতর অবস্থান করি 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, তারপর আমার একটা সিরিজ বেরোয়, বা একই রকম কবিতা যাদের মধ্যে একটা সাজুজ্য আছে সেই কবিতা বেরোয়। আপাতত দেখলে মনে হয় আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল পোয়েট্রি, কিন্তু তাদের মধ্যে একটা সুতো কাজ করে। আমি নিজে বলতে পারবো না, কিন্তু কখনো কখনো লোকে যখন আলোচনা করে, আলোচনার প্রসঙ্গে হঠাৎ লোক নিয়ে আসে কৃষ্ণ কথার কথা, এবং তারা বলে সেখানে নাকি একটা চেঞ্জ দর্শন আছে। শ্রীকৃষ্ণকে মানুষ এতকাল ঈশ্বর মনে করেছে, আমি তাকে একটা রক্তমাংসের মানুষ হিসেবে প্রমাণ করেছি। আমি তাকে ঠক প্রবঞ্চক হিসেবে প্রমাণ করেছি, যে রাধাকে ফেলে শুধু নিজের সুখের জন্য চলে গেছে। এইটা আমাদের ঐতিহ্য অনুসারী নয়, ঐতিহ্যের এগেনস্টে লোকে রেফারেন্সে এই কথাগুলো কখনো কখনো বলে। প্রেম বিষয়ে কথা বললে লোকে হঠাৎ, আমি যখন তখন দেখি মায়াবউ নিয়ে কথা বলে লোকে, আমি নই, তারা মায়াবউ প্রসঙ্গে কথা বলে যখন তখন। তো আমার মনে হয় যে মায়াবউ কোথাও হয়তো তাদের স্পর্শ করেছে। এই মায়াবুয়ে আমি সম্ভবত প্রেমের কথা কিছু বলতে পেরেছি। এবং শকুন্তলা বলে আমার একটা সিরিজ আছে, একটা বই আছে, সেখানে আমি প্রতিবাদের কথা বলেছি। যে একটা আমার সবচেয়ে ভালো লেগেছিল, আমি একবার বাসে করে যাচ্ছি, তো বাবার পাশে একটি মেয়ে, কম বয়সী মেয়ে, 18-20 বছরের মেয়ে। তো সে মেয়েটির সঙ্গে কথাবার্তা বলতে বলতে সে বললো যে আমি এখান থেকে যাচ্ছি কলকাতায়, এখানে আমি কোর্টে এসেছিলাম। তো কেন এসেছিলে? তো বললো আমার স্বামী অন্য একটি মেয়েকে ভালোবেসেছে, আমার এগেনস্টে কেস করেছে, সেই কেসটা লড়তে আমি এসেছিলাম। তা কি হলো? বললো আমি এতদিন ধরে লড়াই করে আমার সমস্ত সম্পত্তি, আমি নিজের পোর্শনটুকু জিতলাম। আমি তারপর? বলে তারপর আবার ওটা ওদের দান করে দিলাম, আমার শ্বশুর বাড়িতে দান করে দিলাম। আমি বললাম তুমি জিতলে, এত লক্ষ টাকা সম্পত্তি দান করে দিলে,
বললে হ্যাঁ আমি শুধু প্রতিষ্ঠা করলাম আমার অধিকার। সেদিন ওই বাসে যেতে যেতে আমার মনে হয়েছিল শকুন্তলার কথা, যে লোকটি সারা জীবন ধরে, যে মেয়েটি লড়াই করেছে যে আমি তোমার পার্টনারই, স্বীকার করো, আমার গর্ভের যে সন্তান তোমার সন্তান, তুমি স্বীকার করো। এই স্বীকার করার পরে সে কিন্তু রাজপুরীতে থাকেনি, আবার ফিরে গেছে বাবার জায়গায়। শুধু নিজের প্রতিষ্ঠা, একেবারে শকুন্তলাই। এই সিরিজের উপর একটা প্রতিবাদের অনেক অনেক কবিতা আমি লিখেছিলাম। তো সেই কবিতাগুলোর কথাও মানুষ প্রতিবাদের রেসপেক্টে কখনো কখনো বলে। কোন কবিতা টিকে থাকবে আমি জানি না তৌফিক, কিন্তু এই অন্য দর্শনের লেখা কবিতা, মায়াবয়ে প্রেমে বুধ হয়ে লেখা কবিতা, কিংবা শকুন্তলারই প্রতিবাদের কবিতা, কখনো হয়তো মানুষ তার প্রয়োজনে উচ্চারণ করতে পারে, এটা আমার বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ কবি সমিত বসু। আমি যখন আপনার উপর আমি একটি গদ্য লিখেছিলাম আজ থেকে 3 বছর পূর্বে, আমি আপনার ব্যাপারে লিখেছিলাম যে আপনি উপমার জাদুকর। আপনি যখন কথা বলেন সেখানে মুগ্ধ হয়ে শুনতে হয় এবং সেখানে পিন পতন নীরবতা বিরাজ করে, কারণ আপনার প্রত্যেকটা বাক্যই আসলে এক ধরনের কবিতার মতো করে আপনি বলেন এবং সেটা বলেই যান আপনি চমৎকার করে। আপনি খুব সুন্দর করে আমার প্রশ্নটি বুঝিয়ে দিলেন। যতই আমি আপনাকে আক্রমণ করি না কেন, আপনি আমাকে বুঝিয়ে দিলেন যে মায়াবৌ সিরিজ এবং শকুন্তলায় আসলে এমন কিছু কবিতা রয়েছে যেগুলি পাঠক কাল পেরিয়ে মহাকালে মনে রাখবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। চমৎকার করে আমাকে একটা সুইয়ের সিরিঞ্জের মধ্য দিয়ে আপনি আমাকে ইনজেকশনটি দিয়ে দিলেন আর কি। আমি অত্যন্ত প্রীতভরেই সেই ইনজেকশনটি গ্রহণ করলাম এবং আমি খুব এক ধরনের তৃপ্ত অনুভব করলাম। আমরা যেহেতু একটু আগে আপনাদের দুজনকে খুব আক্রমণাত্মক প্রশ্ন করে ফেলেছি, তো এখন চলে যাচ্ছে একটু নরমের দিকে আর কি। সেটি হলো যে আমরা একটি সম্পূর্ণ প্রশ্ন করব। আজকে অসংখ্য দর্শক দেখছেন, তার মধ্যে সাহু সন্দীপ একটি প্রশ্ন করেছেন যেটি আমি করব। তার পূর্বে আমি চলে যাচ্ছি কবি শাহিন রেজার কাছে। যেহেতু আমরা এতক্ষণ ধরে কবিতা বিষয়ক আলোচনা করছি এবং অনেক ধরনের আক্রমণাত্মক কথাও বলছি, তো আমরা কবি শাহিন রেজার কবিতার যে অন্তর্নিহিত রূপ, রস এবং গন্ধ, এমন দুটি কবিতা শুনবো কবি শাহিন রেজার কাছ থেকে যেখানে কবি শাহিন রেজাকে চেনা যায়। আসলে কবি শাহিন রেজা দুটি কবিতা পাঠ করবেন এই মুহূর্তে, যে কবিতার মধ্য দিয়ে উনি এতক্ষণ যা বলেছিলেন আপনারা বুঝবেন যে কেন আমরা এই দুইজন 40 বছর ধরে লিখছেন যারা, তাদেরকে নিয়ে আজকের অনুষ্ঠানটি সাজিয়েছি। কবিতা এখন পাঠ করছেন কবি শাহিন রেজা। মাইকটা আনমিউট করতে হবে, মাইকটা আনমিউট করতে হবে। এই যে অনুষ্ঠানটি এত অর্থবহ হবে, এত গুরুগম্ভীর হবে, তা বুঝতে পারলে আমি একটু প্রস্তুতি নিয়ে বসতাম। আমার কাল বলে নেই, পরশু আমাদের একটি অনেক বড় কবিতার আয়োজন, অনেক বড় এবং অনেক লোক এতে যুক্ত হবে। আমি ওই প্রেসে আমি কিন্তু কাজ করছি, আমার ফোনে চার্জও নেই, তার মধ্যে সৌমিত আর তৌফিক আমি কি করে এড়াই? আর এত বড় একটি সুযোগ, এই সুযোগ জীবনে তো বারবার আসবে না। আমি আমার কবিতা নাই, আমি স্মৃতি থেকে দুটি কবিতা পড়ছি। একটি কবিতা 2 লাইনের একটি কবিতা। কবিতাটি বিশ্লেষণ করলে তৌফিক সহ যারা এর শ্রোতা তারা বুঝতে পারবেন আমি আসলে কি বলতে চেয়েছি এবং কি বলার চেষ্টা করছি। যেতে যেতে শেষ হয় পথ, পথের শেষে যাত্রা শুরু। এটাকে যদি আপনারা মানে যে কোনো ভাবেই নিতে পারেন, তবে এটি কিন্তু আসলে দুটি অধ্যায় নিয়ে লিখেছিলাম আমি, মাত্র 2 লাইনের কবিতা। একটি হলো টিল বর্ন টু ডেথ, জন্ম থেকে মৃত্যু, এবং মৃত্যুর পরে যে এন্ডলেস লাইফ, যেতে যেতে শেষ হয় পথ, পথের শেষে যাত্রা শুরু। আর ছবি যে বলে গেল প্রেমের কবিতা, হয়তো অনেক ভালো কবিতা প্রেমের আমার আছে, কিন্তু যে কবিতাটি আমাকে এবং আমার যৌবনে অনেকের হৃদয়ে নাড়া দিয়েছিল, যে কবিতাটি লিখে কেউ কেউ প্রেম নিবেদনও করেছে, সেই কবিতাটি আমার বইয়ের প্রথম কবিতা, তৃষ্ণার অগ্নিতে জল। 1982 সালে বেরিয়েছিল বইটি। আমি তখন দুরন্ত যুবক। কবিতাটি হচ্ছে এই: চিরকুট, ছোট্ট একটি চিঠি লিখে দিলে ভালোবাসি। ভালোবাসা এতই সহজ,
ভালোবাসা অন্য কিছু, হৃদয়ে হৃদয়ে কথা হয়, ভালোবাসা চিরকুট নয়। তৌফিক। অসংখ্য ধন্যবাদ দাদা সৌমিত বসু। চমৎকার করে, সরি কবি শহীন রেজা, আমরা চমৎকার দুটি কবিতা শুনলাম এবং প্রচন্ড অর্থবহ, অতি সংক্ষিপ্ত হলেও যে কবিতাগুলো আসলে ভীষণ অর্থ বহন করে, সেই কবিতাগুলো নিয়েই আপনি সুন্দর করে বললেন যে ভালোবাসা কি এতই সহজ, হৃদয়ে হৃদয়ে কথা বলে। আসলে এই কথাগুলো অনেক বড় একটা অর্থ রয়েছে, যেখানে আসলে এই অনুষ্ঠানকে ধারণ করে যদি আরেকটা অনুষ্ঠান করা যায়, সেখানে হয়তো এই কবিতার ব্যাখ্যা করলেও হয়তো ব্যাখ্যা শেষ হবে না। তো আমি যে বিষয়ে কথা বলছিলাম আপনাকে, যে আপনার ভিতরে যে কবিতাগুলো রয়েছে, আমি কালকেও এক জায়গায় কবি শাহীন রেজা আপনার বিষয়ে কথা বলছিলাম, সেখানে বললাম যে উনি যদি শুধু কবিতাই লিখতেন আর কোনো কাজ পৃথিবীতে না করতেন, দুর্ভাগ্য এই বাংলা কবিতার জগতে যারা কবিতা লেখালেখি করছেন, কারণ আমাদের এখানে কবিদেরকে ঠিক ওই অর্থে ওই অর্থে কবিদেরকে সহযোগিতা করা হয় না, যেটা ব্রিটেনে করা হয়। ব্রিটেনের রাজ কবিরা রয়েছেন যাদেরকে শুধু টাকা দেওয়া হয়, তোমরা কবিতা লিখবে আর তোমার কোনো কাজ নেই। টেড হিউজ এমন একজন কবি যিনি শুধু কবিতায় লিখতেন, আর কোনো কাজ ছিল না। এই ধরনের আমাদের বাংলা সাহিত্যে যে বিরল প্রতিভাগুলো রয়েছে, তাদের কাছে যদি আমরা সত্যিকার অর্থে যদি বিভিন্ন ভাবে সহযোগিতা করতে পারতাম, আমি বলছি না যে কবিদেরকে মাসে মাসে মাসোহারা দিয়ে কবিতা লিখতে হবে, বাট তাদেরকে যদি লেখানোর যদি পরিবেশ তৈরি করে দেওয়া যেত, যে তোমাদেরকে অন্ন বস্ত্র চিকিৎসা বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হলো, তোমরা বাবা কবিতা লিখতে থাকো, তাহলে আমার মনে হয় যে এই সাহিত্যটি, কারণ বিশ্বে যেহেতু আমরা এখন অনলাইনে প্রোগ্রাম করি, সেই কারণে বিশ্বের অসংখ্য দেশের সাহিত্যের সঙ্গে আমাদের বাংলা সাহিত্যে একটা ক্রস মিক্সিং এর সুযোগ আমরা পেয়ে গেছি। সেখানে আমরা দেখছি যে আমাদের বাংলা সাহিত্য পৃথিবীর অনেক বড় বড় ইউরোপিয়ান কান্ট্রির সাহিত্য চাইতেও আমাদের সাহিত্য অনেক উন্নত, অনেক শক্তিধর, অনেক আধুনিক, কিন্তু আমরা দুর্ভাগ্য আমাদের যে আমরা আসলে প্রচার করতে পারছি না সেইভাবে। আমি চলে যাচ্ছি কবি সৌমিত বসু দাদার কাছে। দাদা, আমরা আপনার কাছ থেকে দুটি কবিতা শুনবো এখন, যে এই যে আমরা আপনাকে একটু আগে আক্রমণ করলাম, আপনার কবিতা কেন টিকে থাকবে, আপনি এই টিকে থাকার জন্য আসলে আমাদেরকে দুটো কবিতা শোনান, আমরা শুনি। কবিতা পাঠ করছেন কবি সৌমিত বসু। রিজিয়া ও শকুন্তলা। সুলতান রিজিয়ার ঘোড়ায় চেপে শকুন্তলা চলেছেন শ্বশুর বাড়িতে। একটু আগেই যে বাড়িতে কেউ তাকে চিনতে পারেনি। পারবে কি করে? রাজা তো ফিরে এসে এ বিষয়ে মুখই খোলেননি। উৎকোচ পেয়ে বিদূষক স্তব্ধ। মোট কথা, শকুন্তলা শব্দটি তীরে গেঁথে ফেলে এসেছেন বনের ওপারে। রিজিয়া ফিরছিলেন, শকুন্তলার গাল বেয়ে ঝরে পড়া অশ্রু। দিল্লির দরবার যার কথায় উঠে বসে, আজ সে চলেছে অধিকার ফিরিয়ে দিতে শকুন্তলার। সারা গায়ে ছ্যাঁকা নিয়ে স্বামীর বিরুদ্ধে ডায়েরি না করতে পারা আমাদের পাড়ার পারমিতা যদি একটা রিজিয়া সঙ্গে পেত, তাহলে হয়তো আড়কাট থেকে ঝুলে পড়ার গল্পটাই বাকি থেকে যেত। বাংলার ঘরে ঘরে রিজিয়াদের তবে বাড়বাড়ন্ত হোক। চাঁদ ও বেড়াল। ছাদ থেকে কার্নিশে লাফিয়ে নামলো বেড়াল, আর কার্নিশ থেকে এক লাফে গাছের মাথায় চড়ে বসলো চাঁদ। ভাবি, বিড়াল জাতীয় যারা, তারাই কি শুধু নিচে নামে, নাকি উঠে আসা মানুষেরা ক্রমে ক্রমে চাঁদ হয়ে যায়? আমাদের চারিদিকে বিড়ালের অহর্নিশ খেলা। সুযোগ পেলেই তারা ছো মেরে তুলে নেয় মাছ। সমাজ শেখায় তাকে সদাচারী হতে, নয়তো শাস্তি দেবে উদ্ধত মুদ্রায়। সমাজ জানে না তার অপ্রাপ্তির শেকড় কোথায়। চাঁদ যারা, জন্ম থেকেই তারা সোনার চামচ, কিংবা তাদের ঘিরে যত কোলাহল, উৎস থেকে স্রোত অভিমুখী। যে সিঁড়িতে পা রেখে উঠেছে আকাশে, দ্রুত তাকে মোছার কৌশল, আচম্বিতে রপ্ত করে ফেলা। আরো আছে কাঁধে কাঁধ রাজনীতি, সমাজ বন্ধুরা।
জন্মেছি বেড়াল হয়ে, চাঁদ হয়ে ফুটে উঠতে চাই। আমাদের বাবা বোকা, 30 বছর ধরে বেড়ালের ভোঁতা নখে কাটালো জীবন। তৌফিক। অসংখ্য ধন্যবাদ দাদা। আমরা যখন কথা বলি আমরা প্রায় বলে থাকি আপনি কবিতা যখন লিখেন আপনার কবিতার মধ্যে উপমার যে জাদুকরী যে বিষয়টা থাকে আর কি। কিন্তু আজকে আপনার কবিতা যদি আপনি পাঠ করলেন দুটো কবিতা, এর মধ্যে আমরা দেখলাম ইঙ্গিতের ছড়াছড়ি। আপনি ইঙ্গিত দিচ্ছেন, এটি একটি নতুন আমাদের কানে ধরা পড়লো আর কি আজকে। চমৎকার! আপনার কবিতার মধ্যে উপমা রয়েছে, এখানে উপমা অবশ্যই রয়েছে, কিন্তু ইঙ্গিতের যে বিষয়টি আজকে আপনি আমাদের দিলেন, এই জন্যই আপনাকে আমরা বলেছিলাম যে আপনার কবিতা কেন টিকে থাকবে, আপনি সেটাও একটু ইঙ্গিত করে আমাদেরকে বলেছিলেন এবং সেটা কবিতার মধ্য দিয়ে আপনি আজকে প্রমাণ রাখলেন যে আসলে কেন আপনার কবিতা কাল পেরিয়ে মহাকালের দরজায় করা নাড়বে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। চমৎকার দুটি কবিতা আপনি আমাদের দর্শকদের জন্য উপহার দিলেন। এই মুহূর্তে 25টি দেশের প্রায় 41টি গ্রুপ একযোগে শেয়ার নিচ্ছে। আমি এখন চলে যাচ্ছি দর্শকদের মধ্যে থেকে একটি প্রশ্ন আজকে আমরা নিচ্ছি, সেটি কবি শাহু সন্দীপের একটি প্রশ্ন। কবিদের সামাজিক দায়বদ্ধতার বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? কবি শাহিন রেজা, আজকে আমরা দর্শকদের মধ্যে থেকে একটি প্রশ্নই নিচ্ছি, সেটি কবি শাহু সন্দীপের। তিনি প্রশ্ন করেছেন কবিদের সামাজিক দায়বদ্ধতার বিষয়টি আপনি কিভাবে দেখেন? কবি শাহিন রেজা। কবির তো অবশ্যই সামাজিক দায়বদ্ধতা আছে, থাকতেই হয়। কবি তো সমাজেরই একটি অংশ। আর এই সমাজ বিনির্মাণে, এই রাষ্ট্রকে বিনির্মাণে আমাদের কবিকে সবার আগে সচেতন থাকতে হয়। কবিরাই একটি, অনেক কবি বলেন এবং অনেক মনীষীরা বলেন, অনেক বিজ্ঞজন বলেন, কবিরা সমাজের দর্পণ। তো কবিরা যদি সমাজের দর্পণ হয়ে থাকে তাহলে কবিকে অবশ্যই সেই সমাজের প্রতি দায়বদ্ধ থাকতে হয়। শাহ সন্দীপের যেহেতু প্রশ্নটি, সেহেতু আমি যেটা বলতে চাই, শাহ সন্দীপ কবিতার জন্য নিবেদিত একটি প্রাণ, এবং তার যে রাজনৈতিক চেতনা, তার যে রাজনীতির প্রতি দায়বদ্ধতা, এটাকে আমি শ্রদ্ধা করি। একজন কবি হিসাবে তার অনেক কবিতা আমি পড়েছি। কবিতার কাব্য নিয়ে আমি বিশ্লেষণ করব না, কবিতায় যে কথাগুলো তিনি উচ্চারণ করতে চেয়েছেন, কবিতায় যে বিষয়গুলো তিনি উপস্থাপন করতে চেয়েছেন, তার মধ্যে সমাজ বদলের গন্ধ আছে। যদি তিনি নিজেকে কবি হিসাবে এই সামাজিক দায়বদ্ধতা নিজেই তৈরি করেছেন, নিজেই সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি করেছেন এবং সেই দায়বদ্ধতা পূরণে নিজেই এগিয়ে যেতে চাচ্ছেন, সেহেতু এই প্রশ্ন তার কাছ থেকে আমি আশা করি না। কবি অবশ্যই তার সামাজিক ভাবে দায়বদ্ধ, সমাজের প্রতি তার দায়বদ্ধতা আছে এবং সকলের প্রতি তার দায়বদ্ধতা আছে। তৌফিক। ধন্যবাদ কবি শাহিন রেজা, চমৎকার সম্পূরক প্রশ্ন উত্তর আমরা পেলাম। এই প্রশ্নটি আমি আবারও করতে চাই কবি সৌমিত সুকে। দাদা, আজকের সম্পূরক প্রশ্ন ছিল কবিদের সামাজিক দায়বদ্ধতার বিষয়টি আপনি কিভাবে দেখেন? প্রশ্নটি করেছেন কবি শাহু সন্দীপ। শাহু সন্দীপ আমার অত্যন্ত প্রিয় ভাই। সে যত বড় কবি তার থেকেও বড়, সে অত্যন্ত সমাজ সচেতন মানুষ। একজন কবি তো আকাশ পথে চলাচল করে না, তার ভাবনা চলতে পারে, কিন্তু তার দুটো পা চিরকাল মাটিতে থাকে, এই সমাজে নুড়ি বেছানো পথের উপর থাকে। একজন কবি সারা পৃথিবীর যে কোনো যন্ত্রণার সঙ্গে সংক্রামক ভাবে সাড়া দিতে পারে, তাই তিনি কবি। কবে বোথা সরকার ঝুলিয়ে দিয়েছিল বেঞ্জামিন মোলায়েসকে, আমরা কম বয়স কিন্তু রিয়াক্ট করেছিলাম, এসো 28 বছরের বর্ষা ফলক, কথা বলে তাকে সম্মান জানিয়েছিলাম, আমাদের বুকে বেজেছিল 28 বছরের একটি ছেলে বেঞ্জামিন মোলায়েসকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র আমাদের একটা মন রয়েছে বলে সেই মনে ধাক্কা মেরেছিল এই ঘটনাটি। কদিন আগেই আমার হাতে একটা বই এসেছিল, কতগুলো কবিতা এসেছিল মোসাব আবু তোহারের। তোহারের শহর গুড়িয়ে গেছে গাজায়, সেই ধ্বংসস্তূপের উপর বসে সে কবিতা লিখছে। তার কবিতাটা এরকম: এই ধ্বংসস্তূপের উপর দিয়ে মুখ বাড়িয়ে যদি একটি গোলাপ চারা উপরে তাকায়,
তুমি মনে করো আমরা তো এভাবেই বাঁচতে চেয়েছিলাম। এই লাইনগুলো মোসাব আবু তোহার, এবং তার এই কবিতার প্রতিটি ছত্র আমার বুকে স্পর্শ করছে। শুধু আমি লেখালেখিতে আছি বলে, একদিন কবিতা লিখতে চেয়েছিলাম বলে। পৃথিবীর যে প্রান্তেই মানুষ নিগৃহীত হয়েছে, যন্ত্রণা কাতর হয়েছে, শুধু কবি বলেই সেই মনে তার রিয়াকশন হয়েছে, তার প্রতিচ্ছবি পড়েছে। সুতরাং একজন কবি বলে কয়ে সমাজ সচেতন হতে হবে না, তার অন্তরটাই এমন ভাবে নির্মিত, সমাজের যে কোনো অংশে কেউ যদি আঘাতপ্রাপ্ত হয়, কবি নিজে যন্ত্রণা কাতর হয়। তৌফিক। ধন্যবাদ কবি সৌমিত বসু, চমৎকার করে আমরা আপনার কাছ থেকে একটু শুনলাম। আমরা আবারও একটি প্রশ্ন করতে যাচ্ছি, যেটি আসলে অনেকটা খোঁচাখুচি টাইপের প্রশ্ন আর কি। হয়তো আপনাদেরকে আবারও ঈষৎ একটু বিরক্তি জাগ্রত হতে পারে আপনাদের দুজনের মধ্যেই। এটি আমাদের চিরাচরিত একটি বিষয় নিয়ে আমি প্রশ্ন করব। প্রথমে প্রশ্নটি করব কবি শাহীন রেজাকে। আমি আবারও, শাহীন রেজা আপনি ছিলেন না, আমি সেজন্য আবারও রিপিট করে বলছি যে আমি আরেকটি প্রশ্ন করতে যাচ্ছি, যেটি একটু খোঁচাখুচি টাইপের প্রশ্ন। আসলে আপনারা বিরক্ত হবেন না, আপনারা উত্তর দিবেন আশা করছি। প্রমোদ চৌধুরী লিখেছিলেন, আমরা বিদেশি সাহিত্য থেকে যা কিছু সোনা রূপা চুরি করি তা গলিয়ে নিতেও শিখিনি। বর্তমানে অন্যের কবিতা আত্মসাতের বিষয়ে এই কথার পরিপ্রেক্ষিতে আপনার চিন্তা কি, কবি শাহীন রেজা? আমার চিন্তা, যেটা আমি প্রথমেই বলতে চাই, কবিতা থেকে কোনো কিছু আহরণ করতে হলে, কোনো কবির কোনো কিছু আহরণ করতে হলে অবশ্যই সেটা যখন আমি আহরণ করার পর, যখন আমি সেটাকে ছেড়ে দেব, ছাড়বো, আমার মতো করে তাকে ছাড়তে হবে এবং সেটাকে হজম করে ছাড়তে হবে। এদেশের বহু কবি, আহ প্রাচ্যের অনেক কবির অনুকরণ করেছেন, ট্রান্সলেশন, তার কবিতার ট্রান্সলেশন করেছেন, কেউ কেউ ট্রান্সক্রিয়েশন করেছেন। কিন্তু সত্য কথা বলতে কি, আমার করে যখন আমি সেই কবিতাটাকে নেব, আমি এক্ষেত্রে জীবনানন্দের কথা বলি। জীবনানন্দের অনেক কবিতায় অনেক ইংরেজ কবি বা বিদেশি কবির ছায়া আছে। আমরা যেমন মাসুদ রানা পড়ি, মাসুদ রানা হয়তো মানে বিদেশি গল্পের ছায়া অবলম্বনে লেখাও থাকে, তারপরেও যখন আমরা সেটা পড়ি তখন কিন্তু সেটা একটা বিশেষভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ হয়ে যায়। এখানে মাসুদ রানাই নায়ক থাকেন, অন্য কেউ নায়ক এসে এই লেখার মধ্যে ঢুকে লেখাটাকে তাড়িত করতে পারেন না। তখন লেখাটি মাসুদ রানাই হয়ে ওঠে, যদিও সেটা সম্পূর্ণভাবে একটি বিদেশি গল্প অবলম্বনে বা একটি বিদেশি ঘটনা অবলম্বনে নির্মাণে। কবিতার ক্ষেত্র এরকম। কবিতাকে, এই কথাটি একান্তভাবে সত্য, কবিতাকে আপনি কারো কাছ থেকে ভাব নিতে পারেন, ভাষা নিতে পারেন, কিংবা কোনো বিশেষ জিনিসকে আহরণ করে আনতে পারেন, কিন্তু যখন আপনি সেটাকে ছেড়ে দেবেন তখন সেটাকে আপনাকে আপনার মতো করে ছাড়তে হবে। এইখানেই হচ্ছে কবির কৃতিত্ব। আমরা তো যা কিছু আমাদের গোলাপ, সেটা মানে ঘ্রাণ, যেটা যে গোলাপ ঘ্রাণ দেয়, সেই গোলাপের ঘ্রাণ আমি শুকে যদি আমি ঘ্রাণ ছড়াই, তখন সেটা আমার ঘ্রাণ হবে, সেটা গোলাপের ঘ্রাণ হবে না। এক কথায় বুঝিয়ে দিলাম। তৌফিক। অসংখ্য ধন্যবাদ কবি শাহীন রেজা, আমরা চমৎকার করে আপনার কাছ থেকে উত্তরটি পেলাম। ঠিক একই প্রশ্ন আমি করতে যাচ্ছি কবি সৌমিত বসুকে। প্রমোদ চৌধুরী লিখেছিলেন, আমরা বিদেশি সাহিত্য থেকে যা কিছু সোনা রূপা চুরি করি তা গলিয়ে নিতেও শিখিনি। বর্তমানে অন্যের কবিতা আত্মসাতের বিষয়ে এই 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 বাক্যের ব্যাপারে আপনার মন্তব্য কি, কবি সৌমিত বসু? আসলে চুরি এবং আত্মসাৎ, এই দুটি শব্দ যদি সমার্থক হয়ে থাকে, তাহলে আমি বলবো চুরি করে সেই মানুষ, তার কিছু না থাকুক একটি জিনিস রয়েছে, সেটার নাম অভাব। একটি মানুষের কাব্যের অভাব থাকলে সে আত্মসাতের চেষ্টা করবে চিরকাল। সিনথেসিস বলে যে বিষয়টা রয়েছে, সেটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। একটু আগে যে উদাহরণ দিয়েছে শাহীন জীবনানন্দের, হাই চিল সোনালি ডানার চিল তুমি আর কেঁদো না কো, এই যে হাইরিনের কবিতা লাইন লাইন, কিন্তু কবিতাটা হয়ে উঠেছে জীবনানন্দের। কবিতাটা কিন্তু হাইরিনের নয়।
বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে পড়ে, যতই হাইরিনের থেকে নেওয়া হোক না কেন, কবিতাটা কিন্তু জীবনানন্দের হয়ে উঠেছে। আমরা সুভাষ মুখোপাধ্যায় দেখব জেলখানার চিঠি যখন নাজিম হিকমতের অনুবাদের মতন করে করেছে, অনুবাদ নয়, কবিতাটা সুভাষ মুখোপাধ্যায়ের হয়ে উঠেছে। শক্তি চট্টোপাধ্যায় সেভাবেই। তো এই সিনথেসিস ব্যাপারটা কিন্তু শিখতে হবে। প্রমথ চৌধুরী যে কথাটা বলেছিলেন সেটা হলো সিনথেসিস না, সেটা সরাসরি নিয়ে নাও, আত্মসাৎ। আমি শাহিন, আমরা তো এইটিজ এর কবি, আমরা আমাদের পরবর্তী কত কবিকে দেখেছি লাইন লাইন নিয়ে নিতে। হতে পারে সেটা তার অবচেতনে, হতে পারে তার সেটা ভালো লাগা অংশ সে আলাদা করতে পারছে না, ডিসক্রিমিনেট করতে পারছে না, সেটা তার না অন্যের। এটা অনেক সময় হয়, লাইন লাইন চলে আসে অবচেতন থেকে, সেটা আহ অজানা আত্মসাৎ হয়ে যায়। কিন্তু মুশকিল হয়ে যায় কি, একসময় কাল বলবে যে কার থেকে কে নিয়েছে, এটা খুব কঠিন হয়ে দাঁড়িয়ে যায়। তো সুতরাং আত্মসাতের ব্যাপারে খুব সচেতন থাকা দরকার, নইলে সেটা একেবারে ধরা পড়ে যায়। এলোমেলো শব্দের কঙ্কাল বোঝা যায় তার পরবর্তী লাইনগুলো দেখলেই। এই আত্মসাৎ নিয়ে, অর্থাৎ চুরি নিয়ে বেশি দূর কেউ কোনোদিন এগোতে পারে না। কিছুদিন, কিছু সময় সে হয়তো থাকতে পারে, কিন্তু তাকে আলটিমেট হাইরিনের কবিতাকে জীবনানন্দীয় কবিতা করতে হবে, এই ক্ষমতাটুকু তার কবজিতে থাকতেই হবে। দ্যাট ইজ কল সিনথেসিস। তৌফিক। আমরা ঠিক এই বিষয়টি জানতে চাচ্ছিলাম কবি সমিত বসু, আপনি চমৎকার করে আমাদেরকে বললেন। এবং আসলে আত্মসাৎ বা চুরি যেভাবেই বলি না কেন, যারা এই কাজটি করে চলেছেন অহরহ, আর এখন তো সম্পাদকীয় বা এডিটিং এর কোনো বালাই নেই। ফেসবুকের মতো পৃথিবীতে সবচেয়ে বড় শক্তিশালী একটি গণমাধ্যম এখন পৃথিবীময় বিরাজমান, যে কারণে যে কেউ যে কিছু লিখলেই সহজে সেটা পোস্ট হয়ে যায়, কোনো এডিট থাকে না। এবং কে কোত্থেকে কার লেখা কোত্থেকে চুরি করে বা আত্মসাৎ করে হুবহু মেরে দিচ্ছে বা ৪-৫ লাইন মেরে দিচ্ছে, যেটি আসলে বোঝা মুশকিল। তবে ওই যে কথাটি আপনি বলছিলেন, ওই জায়গাতে আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করছি যে আসলে এই কাজটি করে খুব বেশি দূর যাওয়া যাবে না। সেটা যদি হাইরিন হয় বা যে জীবনানন্দ দাশও যদি হয়ে থাকে বা যদি কবি আল মাহমুদও হয়ে থাকেন, তাহলে আমার যদি নিজস্ব কবজির যোগ না থাকে, তাহলে আসলে এভাবে খুব বেশি দূর যাওয়া যায় বলে মনে হয় না। আপনি সত্যিই বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ধীরে ধীরে অনুষ্ঠানের শেষ পর্যায়ের দিকে চলে আসছি। আরো কিছু প্রশ্ন ছিল, তার মধ্যে থেকে আমি খুব বেছে বেছে অল্প দু একটি প্রশ্ন করছি। এবার কবি শাহিনুজাকে একটি প্রশ্ন করব। এই প্রশ্নটি আপনাকে হয়তো আনন্দ দিবে, অথবা আপনার মধ্যে এক ধরনের কি বলে এটাকে, আপনার মধ্যে এক ধরনের একটা ইচ্ছা জাগ্রত হতে পারে। আপনি কি আপনার সমসাময়িক কাউকে আপনার প্রতিদ্বন্দ্বী মনে করেন? যদি মনে করে থাকেন, তাহলে কেন মনে করেন? কবি শাহিনুজা। আমি চিরকাল কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করিনি, সেটা কি কবিতার ক্ষেত্রে কি কবিতার বাইরে। আমি এখানে একটি কথাই বলতে চাই, আমার প্রিয় কবির কবিকে মনে করে, স্মরণ করে, তার কবিতার লাইন দিয়ে আমি উচ্চারণ করতে চাই, বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা। আর আমি বললাম না কিছু, শুধু বললাম আমি কাউকে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনি আমার অবস্থান, সৌমিত তার অবস্থানে তেমন, এবং সৌমিতকে প্রতিদ্বন্দ্বী ভাবার কোনো কারণ নেই। আর এর বাইরে বাংলাদেশে কি ভারতে প্রতিদ্বন্দ্বী হিসেবে আমি কাউকে মনেই করি না। অসংখ্য ধন্যবাদ। আপনার প্রতি শ্রদ্ধা আরো বেড়ে গেল আজকের এই সাক্ষাৎকার পর্ব অনুষ্ঠান সওয়াল জবাব থেকে। কারণ আপনি যে সাহসী উচ্চারণটি করলেন যে আপনি কাউকেই প্রতিদ্বন্দ্বী মনে করেন না, এটি আসলে একজন কবির সৎ সাহস এবং সৎ উচ্চারণ হওয়া উচিত বলে আমি মনে করি। আমি আপনার অনেক অনুজ একজন কবি, আপনার পরের সময়ের কবি হিসেবে আপনার প্রতি রইল স্যালুট। আমি চলে যাচ্ছি কবি সমিত বসু দাদার কাছে। দাদা, আপনি কি আপনার সমসাময়িক কাউকে আপনার প্রতিদ্বন্দ্বী মনে করেন? কেন? আসলে এটা আমি বিশ্বাস করি যে যে যেটা লেখে সে লেখাটা তার, সারা জীবনের জন্য তার। সেই লেখাটাকে কখনো পিছিয়ে দেওয়া, সেই লেখাটাকে কখনো এগিয়ে দেওয়ার কোনো ক্ষমতা পরবর্তী কারোর হয়ে ওঠে না। কিন্তু আমি প্রতিদ্বন্দ্বী মনে করি একটা জিনিসকে, দ্যাট ইজ করাপশন। করাপশন আমাকে আমার জায়গা থেকে বিচ্যুত করে দেয় কখনো কখনো। একটা অনেক পেছনের মানুষকে সামনে নিয়ে চলে আসে, সেটা কখনো কখনো রাজনৈতিক কারণ হয়ে যায়,
কখনো কখনো আমাদের অগ্রজদের কারোর প্রতি অনিরপেক্ষ আচরণ হয়ে যায়, সেই জায়গাটাতে আমাদের অনেক সময় কিছু করার থাকে না। অনেক সময় বন্দুক আর লাঠির লড়াই হয়ে যায়, মেধা কোনো কাজে দেয় না কোনো কোনো সময়। আমি আমার এক আত্মীয়কে জানি যে এমবেসিতে কাজ করত। সে একবার বলল যে সে ফ্রান্সে যাচ্ছে। তো কি করতে যাচ্ছে ফ্রান্সে? বলছে ফ্রান্সে সে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে কবিতা পড়ে। এটা কি করে হলো? আমি পরে জিজ্ঞেস করলাম যে হঠাৎ করে এমবেসিতে এসছে যে ইন্ডিয়া থেকে এক্ষুনি পাঠাতে হবে, মানে কালকের মধ্যেই দুটো নাম পাঠাতে হবে যে সে ওখানে গিয়ে জাস্ট দুটো কবিতা পড়বে। তো সেই মুহূর্তে এমবেসি কোথায় লোকটোক পাবে? এখন অনেক ঝামেলা। ওখানে চাকরি করে যে তাদের মধ্যে থেকে একজনকে বেছে নিবে যে তুমি দ্রুত গিয়ে ওই দুটো কবিতা পড়ে নেবে। এইরকম কিন্তু অহরহ হচ্ছে। একটা গোল টেবিলে বসে মানুষ ঠিক করে নিচ্ছে কে একাডেমি পুরস্কার পাবে, কে বাংলা একাডেমি পুরস্কার পাবে। একটা মানুষের 50 বছরের লড়াই, আরেকটা মানুষের অনিরপেক্ষতা আধ ঘন্টা, দুটোকে এক করে ফেলছে। এই করাপশনকে কখনো কখনো আমার প্রতিদ্বন্দ্বী বলে মনে হয়, গুড়িয়ে দিতে ইচ্ছে করে। কোনো মানুষকে মনে হয় না, পৃথিবীর কোনো লেখাকেও মনে হয় না। তৌফিক। অসংখ্য ধন্যবাদ কবি সৌমিত বসু, আপনি চমৎকার করে বলছিলেন। একটি কথা আমি আপনার কাছ থেকে নিয়ে আমি কবি শাহিন রেজার প্রতি দেবো আর কি এখন কথাটি, এবং এটি প্রশ্ন আকারে দিচ্ছি। আপনি বলছিলেন যে এই 50 বছরের লেখালেখির জীবনে আধা ঘন্টার অনিরপেক্ষ একজন আত্মা যদি হঠাৎ করে এই দুটোকে মিলিয়ে ফেলে, তার 50 বছর সাধনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সে 2 লাইন আধা ঘন্টার মধ্যে সে দুটো কবিতা পাঠ করার জন্য রেডি হয়ে গেল। এই যে কারাপশনটি, কবিতার ক্ষেত্রে যে দুর্নীতিটি, এটি কবি শাহিন রেজা আপনার দৃষ্টিতে কি মনে হয় যে এটিকে নিরূপণ করা যায় কিভাবে? এখানে কিন্তু রাষ্ট্রের প্রসঙ্গ চলে আসছে আস্তে আস্তে আর কি, যে আসলে রাষ্ট্রই নির্ধারণ করে দেয় যে ফ্রান্সে হোক, আমেরিকায় হোক বা ইউরোপের কোনো দেশে হোক, একজন একজন ব্যক্তিকে হঠাৎ করে পাঠিয়ে দিচ্ছে, সে কবি নয় বা সে হয়তো কোনোদিন কবিতাই লেখে নাই, কিন্তু হুট করে তার নাম চলে গেল সেখানে, সে গিয়ে কবিতা পাঠ করে আসছে এবং তার নামের আগে কবি বসানো হচ্ছে। এই যে কবি শহীদ বসুর দৃষ্টিতে ওই শহীদ বসু বলছিলেন যে এটি একটি করাপশন, এই করাপশন রোধ করা যায় কিভাবে কবি শাহিন রেজা? এই করাপশনকে রোধ করতে হলে এগিয়ে আসতে হবে আমাদেরকে। একটি সুস্থ স্বাভাবিক জীবন নয়, এটি একটি অসুস্থ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা থেকে আমাদেরকে দূরে চলে আসতে হবে এবং এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ প্রতিবাদ গড়ে তুলতে হবে। একজন প্রকৃত কবিকে বাদ দিয়ে এই সমাজ থেকে আমলা কামলা ধরে এনে যে মামলার মতো ব্যবস্থা করে তাকে আমি কবি বানিয়ে দিলাম, তাকে বাংলা একাডেমি পুরস্কার দিয়ে দিলাম, তাতে অন্ধকারে এখানে অর্থের বিনিময় হয়, কিছু কিছু ক্ষেত্রে অন্য কিছুর বিনিময় হয়, তারা একাডেমি অ্যাওয়ার্ড পেয়ে যায়। এখান থেকে এটা শুধু যে আমার দেশের বা ভারতের তা নয়, এটা সারা বিশ্বের। এমনকি এই নোবেল প্রাইজের ক্ষেত্রেও আমরা এগুলো শুনে আসি, বা যদিও এর কোনো প্রমাণ বা আমরা কাছ থেকে দেখি নাই, কিন্তু এ ধরনের কথা আমরা শুনি, এটা হচ্ছে। তবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং তুলতে হবে আমাদেরকে, যারা এই প্রবণতার বিরুদ্ধে, যারা এই প্রবণতাকে পছন্দ করি না, যারা মনে করি এই প্রবণতা আমাদের সৃষ্টিশীলতাকে বাধাগ্রস্ত করছে, প্রশ্নবিদ্ধ করছে এবং আমাদেরকে আহত করছে, হয়তো কোনো কোনো ক্ষেত্রে সুযোগ পেলে নিহত করে ফেলবে। ধন্যবাদ কবি শাহিন রেজা, চমৎকার করে বললেন আপনি। এবং এই প্রথম অনুষ্ঠানের 1 ঘন্টা 19 মিনিট পরে আপনার কণ্ঠে আমরা একটা বিপ্লবী তেজ পেলাম। আসলে এটি আমরা চাচ্ছিলাম আপনার কাছ থেকে, এবং দীর্ঘ 5 বছর আমরা এই অনুষ্ঠানটি পরিচালনা করছি। আজকে 222তম পর্ব গিয়ে আপনি যখন কথাগুলো বলছেন, তখন উদ্যান লিটিল ম্যাগাজিনের অনলাইন প্ল্যাটফর্ম উদ্যান টেলিভিশন পৃথিবীর 60টি দেশের 523 জন কবির সঙ্গে এই বিষয় নিয়ে কবিতা পাঠ এবং অন্যান্য বিষয় নিয়ে ডিসকাশন পর্ব শেষ করেছে। আজকের মতো এত গুরুত্বপূর্ণ আলোচনা এর আগে কখনো হয়েছে বলে আমার জানা নেই, কারণ এই অনুষ্ঠানগুলো সাধারণত আমি সঞ্চালনা করে আসছি। আপনাকে ধন্যবাদ, আপনার প্রতি শ্রদ্ধা আরো বেড়ে গেল। কবি শহীদ বসু দাদাকে আমি আরেকটি প্রশ্ন করছি, যেটি এই সঙ্গে সম্পৃক্ততা, যে প্লেটোর আইডিয়াল স্টেটে তো কবিদের কোনো জায়গা ছিল না, তো কিন্তু রাষ্ট্র যদি কোনো কবিকে কোথাও পাঠিয়ে দেয়, কিন্তু সে আসলে কখনো কবিতাই লেখেনি। তার মানে দুটি বিষয় আমি আপনাকে ইঙ্গিত করতে
যাচ্ছি আর কি, সেটি হলো যে একজন দার্শনিকের একটি মডেল স্টেটে কবিদের কোনো জায়গা নেই, বাট আমরা যারা পৃথিবীর সমস্ত মানুষ যারা কবিতা লেখার কবিতা চর্চা করি যারা আর কি, আমরা প্রায় একটা কথা উচ্চারণ করি, পোয়েট্রি ইউনাইটস পিপল, অথবা পোয়েট্রি হ্যাজ নো বাউন্ডারিজ। আমরা এই কথাগুলো প্রায়শ বলি, বিভিন্ন স্লোগানে বলি, বিভিন্ন কনফারেন্সে বলি, আমরা আলোচনার মধ্যে বলে থাকি। তো রাষ্ট্র যেখানে কবিদেরকে পাত্তাই দিচ্ছে না, রাষ্ট্র যেখানে কবিদেরকে কোনো মূল্যায়ন করছে না, বাট কবিদের ছাড়া কিন্তু আবার রাষ্ট্রের একটি বিশেষ জায়গা কিন্তু আবার চলছে না, সেটি হলো জ্ঞানের যে জায়গাটি। জ্ঞানের জায়গাতে রাষ্ট্র কিন্তু বারবারই ফিরে ফিরে আসতে হচ্ছে কবি, শিল্পী, সাহিত্যিকদের কাছে। কারণ কবিদের লেখা, একজন স্টোরি রাইটারের গল্প লেখা বা উপন্যাস দিয়েই কিন্তু আগামীর প্রজন্ম কিন্তু জ্ঞান অর্জন করে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই যে বিষয়টা, এক ধরনের মানে এক ধরনের মতো দ্বৈততা, একবার আমি আছি একবার আমি নেই, আমার জন্য কিছু আছে আবার কিছুই নেই, এইটা থেকে উত্তরণের পথ কি? শাহিনেজা ভাই বলেছেন একরকম ভাবে, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে আইডিয়াল স্টেটে একজন ফিলোসফারের আইডিয়াল স্টেটে আমাদের জায়গা নেই, আবার রাষ্ট্র আমাদেরকে কোথাও মূল্যায়ন করছে না, কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে কবিতা পাঠ করার জন্য। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে আমরা কি অবহেলিত, নাকি আমাদেরকে টিস্যুর মতো আসলে নিয়ে ব্যবহার করা হচ্ছে? কোনটি? আমাদের কি কবিদের মর্যাদা সবার উপরে? কারণ কবিরা হলো এমন একটি বিষয় নিয়ে কাজ করে যে বিষয়টি মানুষের হৃদয়ে গিয়ে গেঁথে যায়, যেটি কখনো আর বের হয় না। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন আসলে? রাষ্ট্র সেই মানুষগুলোকে বেশি পছন্দ করে চিরকাল যারা প্রশ্ন কম করে এবং যারা শুধুমাত্র মান্য করে। সক্রেটিস সবচেয়ে ভয়ঙ্কর মানুষ ছিলেন, কারণ তিনি প্রশ্ন করতেন। এখন রাষ্ট্র মনে করতেই পারে যে সক্রেটিস রাষ্ট্রের পক্ষে খুব বিপজ্জনক, তাকে রাষ্ট্র থেকে বের করে দেওয়া হোক, এবং এথেন্স থেকেও বার করে দেওয়া। কিন্তু সক্রেটিসের বীজ যাদের ভেতর প্রথিত ছিল, অর্থাৎ তার ছাত্রছাত্রী বা কোনো না কোনো জ্ঞানী মানুষ যিনি সক্রেটিসের মূল্যায়ন করতে পারবেন, তার কাছে কিন্তু চিরকালীন সক্রেটিসের আবেদন। আমাদেরও একটা কাজ, সেটা হলো মানুষের মধ্যে এই বিবেক বা জ্ঞান জাগ্রত করা, যাতে সে নিজে ডিসাইড করে, রাষ্ট্রের কথা শুনে নয়, কারোর কথা শুনে নয়, সে নিজে ডিসাইড করবে যে এই মানুষটি আমার দেশের পক্ষে মঙ্গলময় না ক্ষতিকারক। অধিকাংশ মানুষ রাষ্ট্রের কথা চোখ বুজে মান্য করে, তাই সারা পৃথিবী জুড়ে এই ছবি। প্রথম সত্যি কথাটা বলে সব দেশের কবিরা। তুমি দেখবে যেখানে যত বিপ্লব হয়েছে, তোমার দেশে আমার দেশে যে পট পরিবর্তন হয়েছে, যখনই তখন প্রথম যারা এগিয়ে এসে কথা বলেছিল তা কিন্তু একজন কবি, কিছু কবি। সেটা সম্ভব হয়েছে কেন বলতো? এই একটু আগে শাহিন যে বলল যে আমি অন্য কিছু চাই না, আমি আনন্দে খুশি, অমুক তমুক, তার সবচেয়ে বড় কথা হলো ছোট ছোট পাওয়াগুলোকে সে অস্বীকার করে। একজন কবি এই তুচ্ছ তুচ্ছ পাওয়াগুলোকে ইগনোর করতে জানে, তাই সে কবি। এই যে ছোট ছোট পাওয়াগুলোকে ইগনোর করে বলেই শাহিনকে কিন্তু কিনে ফেলা যাবে না, ছোট ছোট উৎকোচ দিয়ে বশীভূত করা যাবে না। ঠিক এই মাপের যদি প্রতিটি কবি হয়, প্রতিটি মানুষ ভেতরে ভেতরে কবি হয়ে ওঠে, যাকে উৎকোচে বশীভূত করা যাবে না, কোনো লোভে তার মত পরিবর্তন করা যাবে না, তবে পৃথিবী অন্যরকম হবে। তখন পৃথিবী সত্যিকারের কবিদের মূল্যায়ন করতে শিখবে, শুধুমাত্র কবি নয়, যে কোনো সৃজনশীল ব্যক্তিত্বকে। তৌফিক। অসংখ্য ধন্যবাদ কবি সৌমিত বসু। আমরা অত্যন্ত সমৃদ্ধ হলাম আপনার এই প্রশ্নের উত্তর পেয়ে। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি, কিন্তু যাইবার পূর্বে আমরা আবারও আর একটি করে কবিতা আপনাদের কাছ থেকে শুনতে চাই, এবং সেটি অত্যন্ত ছোট কবিতা হলেই শ্রেয় হয় আর কি। আমি চলে যাচ্ছি কবি শাহিন রেজার কাছে আরেকটি কবিতা শোনার জন্য। কবি শাহিন রেজা। একটি তাৎক্ষণিক কবিতা আমি পড়ি, যেটা আমার মনে এই মাত্র গেঁথে গিয়েছে। আমি তোমাকে চাই, তুমিও আমাকে, কিন্তু পৃথিবী আমাদের চায় না। বিধাতা আমাদের স্বীকার করতে চায় না। তাহলে তুমি কিংবা আমরা কি কখনো
এক হতে পারবো না, কিংবা বাহ, একা? ধন্যবাদ কবি শাহিন রেজা। আমরা তাৎক্ষণিক একটি চমৎকার কবিতা আপনার কণ্ঠে শুনলাম। আমরা চলে যাচ্ছি কবি অমিত বসুর কাছে আর একটি কবিতা শোনার জন্য। কবিতা পাঠ করছেন কবি সমিত বসু। রাত্রিদের ভাই বোন নেই, প্রতিটি আঁকার পেছনে কিছুটা রক্তক্ষরণ থাকে। কলমের ডগায় তারা জমা হয়, তারপর নিব বেয়ে অনায়াসে নেমে আসে। ক্রমে চোখের জলে ভিজে ওঠে খাতার পাতা, তারপর সেই পাতা বেয়ে সেই কান্না জড়ো হয় ড্রয়িং রুমের জানালায়, যার ভেতর দিয়ে আমরা শুনতে পাই পাড়াপড়শির সংসার ভাঙার শব্দ, নিজের সন্তানের খুব চুপ হয়ে যাবার আওয়াজ। প্রতিটি আঁকার পেছনে ইরেজারের ভূমিকা যে থাকবে এমন কথা নয়। কথা হলো, সন্তান আমার বটগাছ হয়ে কবে ছায়া দেবে আমাদের। অসংখ্য ধন্যবাদ কবি সমিত বসু দাদা এবং কবি শাহিন রেজা ভাই। আপনাদের দুজনের মূল্যবান সময় থেকে আমরা 1 ঘন্টা 30 মিনিট সময় আজকে আমরা নিয়েছিলাম এবং এ পর্যন্ত আপনারা যে কথাগুলো বলেছেন আমাদের তৃষ্ণা সম্পূর্ণ কোনো মেটেনি, তবে আমরা চেষ্টা করব আপনাদের দুজনের সময়কে অ্যাডজাস্ট করে আরেকটি সেশনে আপনাদেরকে আমরা একসঙ্গে হাজির করতে পারি কিনা। সে পর্যন্ত আমরা বিদায় নেব। এখনই বিদায় নেবার পূর্বে আমরা যে কথাটি বলতে চাই সেটি হলো, পৃথিবীতে আমরা এই পর্যন্ত 60টি দেশে প্রায় 523 জন কবিকে নিয়ে আমাদের এই প্ল্যাটফর্মের যাত্রা অব্যাহত রয়েছে এবং আমরা ভবিষ্যতে আরো বহু জায়গাতেই আমরা এই কবিতাকে নিয়ে কাজ করব। বিশেষ করে আমাদের লক্ষ্য ছিল একটি, সেটি হলো যে বাংলা কবিতাকে বিশ্ব দুয়ারে কিভাবে হাজির করানো যায় এবং বাংলা কবিতার সঙ্গে কন্টেম্পোরারি বিশ্ব সাহিত্যের যে ক্রস মিক্সিংটা, এটা বন্ধনটা কিভাবে দৃঢ় করা যায়, এই লক্ষ্য নিয়ে আমরা টিম উদ্যান এই যাত্রাটি শুরু করেছিলাম এবং আজকে পর্যন্ত আমরা সেই লক্ষ্যেই দাঁড়িয়ে রয়েছি এবং আপনাদের কবিতা পাঠের, আপনাদের চিন্তা, আপনাদের দর্শন, আপনাদের অভিব্যক্তি, উপলব্ধি এবং আপনাদের জ্ঞানের বিচ্ছরণের মধ্য দিয়ে আমরা সমৃদ্ধ হচ্ছি, আমরা এগুলো প্রচার করছি, আমরা প্রকাশ করছি আপনাদের দর্শন, আপনাদের চিন্তা। এবং এই যে কবির সাথে কবিতার সাথে যে অনুষ্ঠানটি আজকে আমরা শুরু করলাম, ওয়াকিং উইথ পয়েট উইথ হিজ পয়েম, এবং কবি শাহিন রেজা ভাই একটি কথা বলেছিলেন আজকে প্রশ্নোত্তর পর্বের মধ্যে, সেটি হলো যে বিশ্ব এখন যুদ্ধের দ্বার প্রান্তে। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই এবং পৃথিবীতে অসংখ্য বিশেষ করে ইউরোপের বন্ধুরা অনুষ্ঠানে দেখেছেন, তারা অনেকেই বাংলা ভাষার এই অনেকগুলো বিষয় তারা বুঝতে পারেননি, তারা আমাকে মেসেজ পাঠিয়েছেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি একটি কথা, এটি একটি সম্পূর্ণ বাংলা সাহিত্য নির্ভর একটি সাক্ষাৎকার পর্ব, তবে এটির কিছু কিছু অংশ আমরা চেষ্টা করব ইংরেজি অনুবাদ করে আমাদের ফেসবুক পেজে এবং আমাদের উদ্যান উদ্যানের যে নিজস্ব পেজ রয়েছে সেখানে প্রকাশ করা। এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার, তবে আমরা চেষ্টা করব এটি করার জন্য। এবং আমরা এই মুহূর্তে আরেকটি ঘোষণা দিতে চাচ্ছি, সেটি হলো যে আমরা এই অনুষ্ঠানের এই পর্বটি আমরা ক্রমান্বয়ে চালিয়ে যাব একটি নির্দিষ্ট দিনে, এবং এটিতে আমরা বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সহ সারা পৃথিবীর যেখানে যত বাংলা ভাষাভাষী কবিরা রয়েছেন তাদেরকে আমরা আস্তে আস্তে এই পাটাতনে এনে তাদের চিন্তা, চেতনা, দর্শনকে আমরা ধারণ করব এবং সেগুলো আমরা সংরক্ষণ করে রাখবো। এবং আমাদের অ্যাক্রস দ্য ওয়ার্ল্ডের সমস্ত বন্ধুরা যারা এই অনুষ্ঠানটি দেখেছেন এ পর্যন্ত, অনেকেই ভাষা বুঝেননি বলে আমার কাছে মেসেজ পাঠিয়েছেন যে তৌফিক, হোয়াটস গোয়িং অন, উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। অ্যাকচুয়ালি আই এম টেলিং দ্যাট দিস ইজ এ টোটালি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, ইটস অ্যান ইন্টারভিউ শো only for the people who are talking in Bengali language, but across the world more and more and many friends are watching this show. So I am very much glad and happy to announce that this is a multi-language, not multi-language program. It is a only the Bengali language program. It's going on, and 222 number episode is only one show, that is Walking with Poet with His Poem.
and two legendary poets from Bangladesh and India. One is Mr. Shahin Reza, another is Mr. Shomit Boshu, has given us their opinion. We asked them some questions. They have given us the answer. Very important answer they have to given us. We are very much happy to understand and hear their speech. So at the last moment, I am declaring and announcing one thing: the world is currently experiencing its hottest period since World War II. The world leaders are now busy to showing off the beauty of weapon. A number of leaders are very busy today to try to destroy the people, but most of the people in the world want to peace. Poets are the messenger of peace. All the poets of the world are working to create a garden of peace in the world through poetry. Let all unjust war in the world stop. War only brings distractions. Let's build a human world. Poetry for peace come under the shadow of poetry. Stop the war. Let build a safe world for children. Let our poetry be a weapon to build a world free from war. Thank you for my foreign friend who are watching this show. আবারও ধন্যবাদ জানাই এবং শ্রদ্ধার সঙ্গে আপনাদেরকে স্মরণ করছি কবি শাহিন রেজা এবং কবি শহীদ বসু। আপনাদেরকে নিয়ে আমরা আরেকটি পর্বে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, কবিতার সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত্রি। শুভরাত্রি।